আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান ইগো আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের বৃত্ত এই চ্যাপ্টারটির প্রথম পর্ব নিয়ে। তো এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের এইচএসসিতে ক বিভাগে প্রথম পত্রে অবশ্যই প্রশ্ন আসবে। এমন হতে পারে যে বৃত্ত থেকে ফুল এক সেট প্রশ্ন আসছে, আবার এমন হতে পারে যে বৃত্ত এবং সরলরেখা দুটো মিক্স করে আসতেছে। তো সরলরেখা তো মাস্ট প্রশ্ন থাকতেছেই, সেটা আমরা শেষ করলাম। বৃত্তের মধ্যে কিন্তু তোমাদের বৃত্ত সরলরেখা মিলিয়ে একটা প্রশ্ন, বৃত্ত থেকে আলাদা একটা প্রশ্ন এমন হওয়ার চান্সও আছে। অর্থাৎ বৃত্ত এবং সরলরেখা এই দুইটা চ্যাপ্টার থেকে তিনটা প্রশ্ন তুমি পাবে। তো চলো আমরা দেখি যে এই দুইটা চ্যাপ্টার আমরা কিভাবে সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারি অল্প সময়ে সেটা। তো বৃত্তের মধ্যে শুরুতেই কী কী জিনিস থাকে বলে দিই। যে বৃত্তের কতে আসলে নর্মালি কী জিনিসগুলো আসে, যে বৃত্তের কেন্দ্র নির্ণয়, ব্যাসার্ধ নির্ণয়, তারপরে খণ্ডিতাংশের দৈর্ঘ্য বা বৃত্তের পোলার স্থানাঙ্ক ইত্যাদি এরকম। অথবা বৃত্তের খ নম্বরের মধ্যে কি আসে, যে খ এবং গ তো আসলে মিক্স থাকে, যে খতে যেটা আসতে পারে সেটা গতেও চলে আসতে পারে, গ এর প্রশ্ন খতেও আসতে পারে। তো এই খ এর গতে নর্মালি বৃত্তের সমীকরণ জাতীয় জিনিসই বেশি দেয়, যে বৃত্তের সমীকরণ নির্ণয় করো, বৃত্তের এই ইনফরমেশন দেওয়া, বৃত্তের এইটা দেওয়া, সুতরাং এই বৃত্তের সমীকরণ কত। তো বৃত্তের সমীকরণ এটা নর্মালি খতে আসে। আর গতে কি ধরনের প্রশ্ন আসে, যে সেটা জ্যা এবং স্পর্শকের সমীকরণ, জ্যায়ের দৈর্ঘ্য, মানে স্পর্শক টাইপ জিনিসপাতি, অর্থাৎ খ আর গতে এরকম স্পর্শকের সমীকরণ, বৃত্তের সমীকরণ এই জাতীয় জিনিসপাতি থাকে। তো চলো আমরা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে আমরা এই জিনিসগুলো গুছিয়ে ফেলি। তো একদম শুরুতে আমি কিছু বলি যে এখানে কি কি থাকে, আসলে কি কি আছে। যে বেসিক প্লাস এমসিকিউ আজকে আমরা দেখব হচ্ছে এই পর্বে, যে বেসিক আলোচনাগুলো, যে পুরো চ্যাপ্টারে কি কি টাইপ আছে, কোন টাইপের জন্য কোন ফর্মুলাগুলো দরকার, এবং সেটার উদাহরণগুলো আমরা একটা একটা করে দেখে রাখি এবং এমসিকিউ সহ সলভ করে রাখি, যেন আমরা দ্বিতীয় পর্বে সিকিউ অ্যানালাইসিসটা করতে পারি, যে সিকিউতে আসলে কীভাবে প্রশ্ন আসে, সিকিউগুলো তোমাকে ধরিয়ে দিতে পারি। হ্যাঁ, কারণ তুমি যদি এই হায়ার ম্যাথটাকে ফিজিক্সের মধ্যে চিন্তা করো, যে খতে ওয়ান শট কোশ্চেন আকারে, তো সেটা একটু টাফ হয়। কারণ কি, কারণ এখানে ম্যাথ তো নানানভাবে মিক্স করে দেয় আর কি, কোনো পার্টিকুলার প্রশ্নে বারবার দেয় না। ফিজিক্স কেমিস্ট্রিতে কিন্তু এরকম হয় যে একটা পার্টিকুলার টাইপ ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে দেয়, কিন্তু এখানে কিন্তু নানান প্রশ্ন অ্যাড করে করে প্রশ্নগুলো দেয়। হ্যাঁ, তারপর আমরা কমন প্যাটার্ন বের করার চেষ্টা করবোই। তো আমরা এখানে খুব সুন্দর করে শুরুতেই যে প্রত্যেকটা ইনফরমেশন কাজে লাগাইতে হয়। আসলে এই ম্যাথের কাজই হচ্ছে এটা, যে প্রত্যেকটা ইনফরমেশন কাজে লাগিয়ে একটা ম্যাথ সলভ করতে হয়। তো এই জন্য আমরা খুব শুরুতে প্রত্যেকটা জিনিস একদম খুঁটিনাটি করে দেখে রাখবো। আজকের ক্লাসে তুমি দুইবার প্র্যাকটিস করবা, যেন এই জিনিসগুলো ভালো মতো মাথায় ঢুকে। ভালো মতো মাথায় ঢুকলে যখন সিকিউ সলভ করতে যাবা, দ্রুততম সময় তোমার মাথায় ক্যাচ করবে, আচ্ছা এটা দাও, সুতরাং এইভাবে করি। তো এই জিনিসটাই তো আমরা ধরতে পারি না, তাই না? আমরা আসলে প্র্যাকটিস করি, কোনো রকম করে রাখি, তো মাথায় আসতে অনেক সময় লাগে, কিন্তু এইচএসসি বা পরীক্ষাতে আসলে সময়টাই তো কম, তাই না? তো এই জন্য তোমরা আসলে ভয় পেয়ে যাও, ভাবো যে না আমি তো পারতেছি না। তো এই জন্য তোমরা চেষ্টা করবা একই জিনিস বারবার করতে, যেন এগুলা মাথার মধ্যে এমনভাবেই ঢুকে যেন তুমি একদম দ্রুততম সময়ে এই জিনিসগুলো ক্যাচ করতে পারো। হ্যাঁ, তো চলো আমরা শুরু করি। ফার্স্টে আমরা বেসিক এবং সিকিউ এমসিগুলো দেখে শেষ করবো, দ্বিতীয় পর্বে সিকিউ অ্যানালাইসিস আসতেছে। ওকে, তো শুরুতে বেসিক আমরা দেখে আসো। একদম শুরুতে বৃত্ত সম্পর্কে তোমার যেই কথাগুলো না জানলেই নয়, সেগুলো আমরা একদম তোমাকে বলে দিচ্ছি। ধরলাম এই চ্যাপ্টার তুমি কখনো আগে পড়ো নাই, বৃত্ত আজকের নাম শুনলাম, তারপরেও কোন জিনিসগুলো কীভাবে জানতে হয় সব কিছু আমি নিজ দায়িত্বে বুঝিয়ে দিচ্ছি। দেখো, বৃত্তের শর্ত শুরুতে আমরা দেখব, বৃত্তের সমীকরণ দেখব, বৃত্তের আদর্শ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্ত হওয়ার জন্য কি কি শর্ত হইতে হয়। তাছাড়াও আমরা দেখব এখানে যে বৃত্ত থেকে কীভাবে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করতে হয়, বৃত্তের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কীভাবে বের করতে হয়, বৃত্তের স্পর্শক, যে স্পর্শ করছে কোনো একটা অক্ষকে, সেই স্পর্শবিন্দুর স্থানাঙ্কগুলো কীভাবে বের করব, প্রত্যেকটা ইনফরমেশন ভালো মতো আমাদের নখদর্পণে থাকতে হবে। প্রথম যেটা, যে ধরলাম আমাদের হচ্ছে একটা বৃত্ত, এই হচ্ছে একটা বৃত্তের সমীকরণটাকে বলি আমরা বৃত্তের আদর্শ সমীকরণ। সমীকরণটা কি, যে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। ধরলাম এই হচ্ছে আমাদের একটা বৃত্ত। হ্যাঁ, একটু আমি মোটা করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের একটা বৃত্ত, এই হচ্ছে আমাদের একটা বৃত্ত। হ্যাঁ, তো বৃত্তে একটা কি থাকবে, যেটা কেন্দ্র থাকে, ধরলাম হচ্ছে এই হচ্ছে মোটামুটি কেন্দ্র। তো বৃত্তের কেন্দ্র, এইবার তোমাকে বললো কি, যে বৃত্তের এই বৃত্তটার আদর্শ সমীকরণ তুমি নির্ণয় করো। তাহলে তোমার কি কি জানতে হবে, এখানে এইচ আর কে লেখা দেখো, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তো তোমার এখানে হয়তো একটা মূল বিন্দু থাকবে, তাই না? তো মূল বিন্দুর সাপেক্ষে ধরলাম এই হচ্ছে আমাদের একটা এই হচ্ছে আমাদের একটা কি, এই হচ্ছে আমাদের একটা সাপোজ কথা যে এই হচ্ছে ধরলাম কি আমাদের একটা যে অক্ষ ব্যবস্থা, আমি একটা অক্ষ ব্যবস্থা নিয়ে নিচ্ছি। ধরলাম এই হচ্ছে আমাদের একটা অক্ষ ব্যবস্থা, এই অক্ষ ব্যবস্থার সাপেক্ষে, হ্যাঁ ধরলাম কি এই হচ্ছে একটা অক্ষ ব্যবস্থা, ধরলাম এই অক্ষ ব্যবস্থার সাপেক্ষে আমাদের একটা বৃত্ত দেওয়া আছে, হ্যাঁ, তো
এই হচ্ছে আমাদের একটা অক্ষ ব্যবস্থা। এই অক্ষ ব্যবস্থায় একটা বৃত্ত দেওয়া আছে, যে বৃত্তর এই কেন্দ্রটার স্থানাঙ্ক দেওয়া মনে করো 3,4। হ্যাঁ 3,4 বলছে 3,4 হচ্ছে একটা বৃত্ত, মানে কেন্দ্র হচ্ছে বৃত্ত। তাহলে এখন তোমাকে বলছে তাহলে বলো তো যে এই বৃত্তটার সমীকরণ কি হবে, এই বৃত্তটার সমীকরণ কি হবে। এখন তুমি কিভাবে বের করবা? এখন তুমি যদি শুধুমাত্র এই কেন্দ্রটা জানো আর এই বৃত্তটার ব্যাসার্ধ কত সেটা যদি তোমার জানা থাকে, হ্যাঁ যে এই বৃত্তটার ধরলাম যে কোনো একদিকে নিচ্ছে, আমি ধরলাম এই দিকে, ধরুন এই বৃত্তটার ব্যাসার্ধ কত আমি এদিকে নিলাম, একই কথা, সমস্যা নেই। ধরুন এই বৃত্তের ব্যাসার্ধ যদি এই জিনিসটাই জানা থাকে তাহলে তুমি কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবা। কেন্দ্র দেওয়া আছে আর ব্যাসার্ধ দেওয়া আছে আর, তাহলে ইজিলি তুমি ওই বৃত্তের সমীকরণ বের করতে পারবা এই যেভাবে যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার। এখন মুখস্থ করে ফেলে, মুখস্থ রাখতে হবে তোমাকে। তুমি মনে রাখো খুব সুন্দরভাবে এভাবে যে যদি আমি কি জানি যে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ জানি, আমি যদি বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ জানি তাহলে আমি খুব সহজে বৃত্তের সমীকরণ লিখতে পারি। কিভাবে? x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে আর মানে হচ্ছে সেই বৃত্তের ব্যাসার্ধ, এইচ এবং কে বিয়োগ আকারে আছে, তাই না? তো শুধু ওই এইচ এবং কেটাই হচ্ছে কি আমার ওই বৃত্তের কেন্দ্র। একটু মুখস্থ রাখো। তোমাকে যেমন আমি বলছি যে এই একটা বৃত্ত, এটার সমীকরণ তুমি কি লিখবা, আরামসে লিখে ফেলে আসো যে এই বৃত্তটার সমীকরণ তাহলে তুমি কি লিখবা। লিখবা তুমি এইভাবে যে এখানে কেন্দ্র তো এইচ কমা কে, এটা হচ্ছে এইচ, এটা কে, এটা হচ্ছে আর। তুমি এভাবে লিখবা যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, এই যে তোমার এইচ এর মান, তাহলে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস কি লিখবা ওয়াই মাইনাস কে, এই যে 4 হচ্ছে তোমার কে, এইচ কমা কে দেওয়া আসছে না, ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে আর স্কোয়ার, ইকুয়াল টু কত হবে আর স্কোয়ার, এই হচ্ছে আর স্কোয়ার। আর এর মানটা দেওয়া থাকলে বসাই দিও, শেষ হয়ে যাবে। এইভাবে তুমি বের করো। কে লিখবো না আমরা, কে এর মানটা দেওয়া আছে 4, তাই না? তুমি কে এর মানটা আসো বসাই দিই, কে এর মানটা কত মান দেওয়া আছে 4 দেওয়া আছে, শেষ। তুমি এটাকে হোল স্কোয়ার বসাই দিলাম, হয়ে গেল তোমার বৃত্তের সমীকরণ। কেন্দ্র আর ব্যাসার্ধ থাকলে বৃত্তের সমীকরণ, প্রথম কথা, এবং এটাকে বলি আমরা আদর্শ সমীকরণ। এছাড়াও যদি তুমি এটাকে ভেঙে চুরে একটু সুন্দর করে লেখো তাহলে হয়তো এরকম একটা লাইন পাবা, যেটা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটাও তোমাকে মুখস্থ রাখতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তো এটা বৃত্তের সাধারণ সমীকরণ। এইভাবে যদি কখনো দেওয়া থাকে এক্স ওয়াই সি মানে সহগ এরকম হোল স্কোয়ার একটা না দিয়ে এরকম দেওয়া থাকে, তখন তুমি বুঝবা কি যে এই বৃত্তের কেন্দ্র কি হবে। এই যে এখানে 2gx ছিল না, এক্স এর আগে যেটা থাকে সেটা হচ্ছে 2g, তো 2g থেকে g বের করবা, যেমন এই যে g, এই যে f, তাহলে কেন্দ্র হচ্ছে কি, কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। তাহলে এখান থেকে তুমি কি করবা, এখানে যেটা দেওয়া থাকবে এই এক্স এর যে সহগ, এই এক্স এর সহগকে তুমি সংখ্যা শর্টকাট লিখে দিচ্ছি যে এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ, এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করব, তাহলে পেয়ে যাবা কি তুমি এখানে এই দেখো মাইনাস জি, অর্থাৎ এই তুমি এই জিনিসটা পেয়ে যাবা। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি এখানে, পরে আবার লিখবো না, সমস্যা নেই। তাহলে এই তুমি এই মাইনাস জিটা পেয়ে যাবা, মাইনাস এফটা পেয়ে যাবা। তো মাইনাস জি এবং মাইনাস এফ এটাই কিন্তু বৃত্তের কেন্দ্র। আর ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ হচ্ছে এই যে এটা, যে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার হবে এটা, হ্যাঁ এটা হচ্ছে এফ স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের কি যে এফ স্কোয়ার। আমি লিখে দিচ্ছি এখানে, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি এফ স্কোয়ার। হ্যাঁ, মুছে দিই এখান থেকে। ওকে, এটা আমাদের বেসিক্যালি কি এফ স্কোয়ার ছিল, তাই না? তো আমি লিখে দিচ্ছি এখান থেকে, সমস্যা নেই, যে এফ স্কোয়ার, তো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাসার্ধটা। তাহলে এই বৃত্ত হলে মাইনাস জি কমা মাইনাস এফ, ব্যাসার্ধ হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। গেল স্পেশাল জিনিস। এবং আরও একটি ইম্পর্টেন্ট ব্যাপার এখান থেকে তোমাকে মনে রাখতে হবে, অবশ্যই যে বৃত্তের এই যে সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য, যে এটা যে একটা বৃত্ত হবে, তো কোনো একটা সমীকরণে একটা বৃত্ত হইতে হলে আমি কি বৈশিষ্ট্য ফোকাস করবো, যে কি বৈশিষ্ট্য থাকতেই হবে, সেটা কি, এটা হচ্ছে দেখো খেয়াল করো, সাপোজ এ হচ্ছে একটা বৃত্তের সমীকরণ যে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। যদি এটা একটা বৃত্তের সাধারণ সমীকরণ হয় তাহলে কি হবে, যে অবশ্যই এই এক্স আর ওয়াই যেটা আছে এদের দ্বিঘাত সমীকরণ দুইজনকে থাকতে হবে। মানে অবশ্যই বৃত্তের সমীকরণে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইজনকে থাকতেই হবে। যদি এরকম হয় যে একটা এক্স স্কোয়ার আছে একটা ওয়াই স্কোয়ার নাই, তাহলে না, বৃত্ত হবে না, এটা আর যাই হোক বৃত্ত না। তাহলে অবশ্যই কি হবে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার জাতীয় রাশি থাকবেই, অবশ্যই থাকবে। শুধু থাকবে তা না, এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের যে সহগ, এই যে এ আর বি লেখা, অবশ্যই সহগগুলো সমান হইতে হবে। তার মানে কোনো একটা বৃত্তের সমীকরণ এমন জীবনেও হবে না যে 3x স্কোয়ার যোগ 4y স্কোয়ার, জীবনেও হবে না, কোনো বৃত্তই না। বুঝবা কিভাবে, অবশ্যই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকতে হবে, এদের সহগগুলোকেও সমান হইতে হবে। প্রত্যেকটা কথা মনে রাখো, সহগগুলোকে সমান হইতে হবে। 4 4, ওকে, এটা কত 14, এটাও 14, সেম। এবং অবশ্যই কিন্তু প্লাস থাকতে হবে, এমন না যে মাইনাস থাকলে কিন্তু হবে না। অবশ্যই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং সহগগুলোও কি দেখো
যদি এমন হয় যে -14x² -14y² তাহলে ঠিক আছে, সমস্যা নেই। তাহলে সহজ কথা, এই সহগগুলো সমান তো হবেই না, চিহ্নগুলোও সেম হবে, x² y² এবং এদের সহগগুলা সমান হবে। প্রথম কথাটা বুঝলাম আমরা যে এক্স ওয়াই দ্বিঘাত সমীকরণ হবে, মানে x² y² থাকবে, সহগগুলো মাস সমান হবে। আরেকটা কথা হচ্ছে এক্স ওয়াই যাতে কোনো পদ থাকবে না, তার মানে এই সমীকরণে তুমি লিখলাম মনে করো এরকম যে ঠিক আছে 14x² 14y², কিন্তু এরকম লিখে ফেললা যে 2xy, বা তুমি লিখলা 12xy প্লাস হাবি যাবি কিছু আছে, তাহলে আর যাই হোক এটা বৃত্ত না। এক্স এবং ওয়াই জাতীয় কোনো রাশি থাকবে না, গুণ আকারে কখনোই থাকবে না। যদি বৃত্ত হইতে হয় কখনোই থাকবে না, এটাকে রাখা যাবে না, এটা থাকবেই না সমীকরণের মধ্যে, থাকবেই না। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই যদি কোনো পদ থাকবে না, থাকলে সেটা বৃত্ত হবে না, অবশ্যই এক্স ওয়াই এর সাথে শূন্য থাকবে, মানে এক্স ওয়াই থাকবে না, বাংলা কথা। পরে দেখো কি বলছে, ব্যাসার্ধ অবশ্যই কি হয়, শূন্য থেকে বড় হবে, কারণ শূন্য যদি হয়ে যায় কোনো বৃত্তের ব্যাসার্ধ, সেটাকে আমরা কি বলি, বিন্দু বৃত্ত বলি। ব্যাসার্ধ শূন্য থেকে বড় হবে, শূন্য হয়ে গেলে কি বলবো, ওটাকে বৃত্ত বলবো, কিন্তু কি বলবো, বিন্দু বৃত্ত বা পয়েন্ট সার্কেল। ওকে, এই প্রত্যেকটা কথা তোমাকে মনে রাখতে হবে খুবই সুন্দরভাবে। ডান, আমরা চলো একটু দেখি পরে কি বলছে। আরো দেখি আমরা, বলছে বৃত্তের শর্ত, মানে কেন্দ্র ব্যাসার্ধ ওই টাইপের মধ্যে আমরা আরো কিছু জিনিস শিখবো। সেটা কি, এক্স অক্ষ হতে খণ্ডিতাংশের দৈর্ঘ্য, তার মানে ব্যাপারটা এরকম, সাপোজ এই হচ্ছে আমাদের একটা বৃত্ত গেল আর কি, আমি এখানে দেখাই আর কি, যদি কখন তোমাকে বলে ঠিক আছে এই যে বৃত্তটা, এই বৃত্তটা সাপোজ এরকম আর কি, যে এই বৃত্তটা সাপোজ এরকম, যে এই বৃত্তটা দেখো এই এক্স অক্ষকে এবং ওয়াই অক্ষকে কিছু অংশে খণ্ডিত করছে, আমি ওরকম নিচ্ছি, আমি আরেকটা রাশি নিচ্ছি, এখানে সবুজ নিলাম একটা, হ্যাঁ এই যে এরকম নিলাম আর কি, হ্যাঁ বললাম এই হচ্ছে আমাদের একটা বৃত্ত। আমি জিজ্ঞেস করি তোমাকে, সরি, আমি জিজ্ঞেস করি যে এই যে বৃত্তটা আছে, এই বৃত্তর কেন্দ্র এখানে দেওয়া আছে, তো এই বৃত্তটা এক্স অক্ষকে কত অংশে ছেদ করছে, কত অংশ খণ্ডিত করছে, দেখো যে এই সবুজ অংশটুকু, এই সবুজ অংশটুকু হচ্ছে বৃত্তের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, এই সবুজ অংশ হচ্ছে বৃত্তের খণ্ডিতাংশের দৈর্ঘ্য। তাহলে বৃত্তের যে খণ্ডিতাংশের দৈর্ঘ্য সেটা বের করবো কিভাবে, সেটা বের করার উপায় আছে। তো এক্স অক্ষ হতে এই যে খণ্ডিত হইলো এতটুকু, তাহলে এক্স অক্ষ হতে খণ্ডিতাংশের দৈর্ঘ্য হয় হচ্ছে 2√g² মাইনাস সি, 2√g² c, 2√g² c, এটা হচ্ছে আমাদের সেই সমীকরণ হবে 2√g² c। ওয়াই অক্ষতে খণ্ডিতাংশের দৈর্ঘ্য কি হবে, এই যে ওয়াই অক্ষতে খণ্ডিতাংশ দৈর্ঘ্য দেখো, এই যে অংশটুকু, এই কালো অংশটুকু, এইখান থেকে শুরু করে এই যে এই কালো অংশটুকু, তার মানে এই যে এই অংশটুকু ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, আমি তো এইভাবে মার্ক করে দিই, এটা হচ্ছে আমাদের সেই ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, এই ঢেউটুকু আর কি। সেই ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্যটা আমি বের করবো কিভাবে, সেটা বের করবো হচ্ছে আমরা এইভাবে যে 2√, কি হবে, f² মাইনাস সি, অবশ্যই তোমাকে মনে রাখতে হবে এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, খুব সুন্দরভাবে সূত্রটুকু তুমি মনে রাখো, কিভাবে এই জিনিসগুলো আসবে আমরা সেটা তো দেখাবোই। একইভাবে এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত কি হয় সেটা মনে রাখবা, এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত হচ্ছে এরকম যে g² সমান কি হবে, c হবে। ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত কি, তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, f² সমান c হবে। প্রত্যেকটা ইনফরমেশন অঙ্কের মধ্যে কাজে লাগাতে হয়। উভয় অক্ষকে যদি স্পর্শ করে তাহলে অবশ্যই শর্ত এরকম হয় যে g² সমান কি f² সমান কি c, g² সমান f² সমান c, ঠিক আছে, g² সমান c, f² সমান c, এটা দুইটা যদি সি হয় তাহলে উভয় অক্ষকে স্পর্শ করবে। উভয় অক্ষকে স্পর্শ করা মানে কি, ব্যাপারটা কি এরকম আর কি, হ্যাঁ ধরলাম এই হচ্ছে আমাদের একটা ছোট্ট একটা আমরা অক্ষ অবস্থা নিচ্ছি আমি একটা, হ্যাঁ ধরলাম এই হচ্ছে আমাদের ঘটনা, তারপরে এখানে কি আছে আমাদের, ধরলাম এই হচ্ছে আমাদের আরেকটা জিনিস আছে আর কি, হ্যাঁ এই যে তো নিলাম আমি এখানে ঘটনাটুকু। উভয় অক্ষকে স্পর্শ করা মানে ব্যাপারটা তুমি খেয়াল করো, এই যে উভয় অক্ষকে স্পর্শ করা মানে জিনিসটা এরকম হবে, দেখো হ্যাঁ এই যে দেখো আমি একটু সাদা করে দিচ্ছি ভিতরটাকে, এই খেয়াল করো, এই দেখো এই ভিতরটা কি এক্স অক্ষকে স্পর্শ করছে, আবার খেয়াল করো তুমি যে হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করছে, আবার ওয়াই অক্ষকে স্পর্শ করছে। এই যে উভয় অক্ষকে স্পর্শ করলো, এই স্পর্শ করার শর্ত কি, যদি এরকম ঘটনা ঘটে যে এই ঘটনাটাও ঘটে g² সমান f² সমান c, তাহলে শুধুমাত্র এটা হইতে পারে, হ্যাঁ তাহলে শুধুমাত্র এই যে এরকম কখন হবে, যদি এইটা হয় g² সমান f² সমান c। আর একটা লাস্ট পয়েন্ট আমরা এইখান থেকে মনে রাখি, তারপর আমরা এই টাইপগুলো একটু প্র্যাকটিস করব। বৃত্তের পরিমিতিক সমীকরণ থেকে কার্টেসীয় সমীকরণ নির্ণয়। তোমাকে যেন বলবে যে বৃত্তের একটা পরিমিতিক সমীকরণ দাও, সেখান থেকে বৃত্তের এই যেরকম এক্স ওয়াই দিয়ে সমীকরণ বের করো, কার্টেসীয় সমীকরণ বের করো, তখন কি করবো আমরা, জাস্ট এইটা ইউজ করবো যে x = r cos θ, আর y = কি r sin θ, আর r = কি x² যোগ y², এই তিনটা ইনফরমেশন কাজে লাগাবো। এটা কিন্তু আমরা সরল রেখার মধ্যে কাজে লাগাইছিলাম, সেম জিনিস আমরা এখানেও কাজে লাগাবো। ওকে, দ্যাটস ইট, লেটস গো। আমরা হচ্ছে এখন এখান থেকে একটু প্র্যাকটিস করবো যে কী ধরনের জিনিস এখান থেকে আমাদের বেসিক্যালি আসতে পারে। প্রথম একটা প্রশ্ন আমরা নিচ্ছি এখান থেকে, প্রথম একটা প্রশ্ন দেখো, এই প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি। কি বলছে আমাদের এখানকার সমীকরণটার মধ্যে, হ্যাঁ আমাদের সমীকরণের মধ্যে আমাদের কী বলছে এখানে,
আমাদের এই সমীকরণটার মধ্যে, হ্যাঁ তোমরা এখানে কি বলছি একটু খেয়াল করো। বলছে হচ্ছে 3x² + 3y² - 36x, এর একটা বৃত্ত দেওয়া আছে। বলছে বৃত্তের কেন্দ্র কত, বৃত্তের ব্যাসার্ধ কত, ব্যাস কত, মানে দুটো সেম। এক্স অক্ষ হতে খণ্ডিতাংশ, ওয়াই অক্ষ হতে খণ্ডিতাংশ, মানে মোটামুটি সব কিছুই আমরা নিশ্চয়ই যেন এখানে সুন্দর মতো বের করতে পারি। একটা বৃত্তের সমীকরণ পাওয়ার পরে তুমি কিভাবে কেন্দ্র ব্যাসার্ধ বের করবে সেই জিনিসগুলো আমরা দেখি। শুরুতে আমি এই যে বৃত্তটা আছে, এই বৃত্তকে সাধারণ সমীকরণটাকে আমি একটু সুন্দরকে গুছিয়ে নিব। যখন এরকম আছে, শুরুতে এইটা আছে, সুতরাং এটা দিয়েই কাজ শুরু করা যাবে না, তুমি সেটা দিয়েই কাজ শুরু করবা যেখানে x² এবং y² সব 1 থাকবে। ঠিক আছে, এটা বৃত্তের সমীকরণ, কারণ কি তুমি সবার আগে চেক করো বৃত্ত কিনা। বৃত্ত, হ্যাঁ, x² y² আছে, দুইটা সহগ সমান, হ্যাঁ, এক্স ওয়াই জাতীয় গুণাকারে কোথাও আছে, নাই, তাহলে বৃত্ত। ওকে ফাইন। এবার যে বৃত্ত, তাহলে আমরা এটাকে কিভাবে কেন্দ্র ব্যাসার্ধ বা কাজ শুরু করবো কেমন? সবার আগে এটা দেখবা x² এবং y² এর সহগটা কত। সহগ যদি 1 হয় তাহলে খুবই ভালো, সহগ যদি 1 হয় তাহলে খুবই ভালো, যে তুমি কি করবা, তুমি কাজ শুরু করে দেবে আর কি। হ্যাঁ, তো ওকে ফাইন, তো সহগ তো 1 না, 3 3, তাহলে 3 দিয়ে সবাইকে আগে ভাগ করো। ঠিক আছে, এই 3 দিয়ে সবাইকে আগে ভাগ করো। হ্যাঁ, এই পোকা ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, ওকে, 3 দিয়ে তুমি আগে সবাইকে ভাগ করো। ঠিক আছে, তো ভাগ করে দেওয়া আমরা, ভাগ করলে কি আসবে, এই 3 দিয়ে ভাগ করে দাও, তো জিনিসটা আসবে হচ্ছে এরকম, যে x² + y², এখানে 3 দিয়ে ভাগ করলে কত আসবে, 3 12 36, তাহলে 12x। এখানে 3 দিয়ে ভাগ করলে কত আসবে, 3 4 12, এখানে 3 দিয়ে ভাগ করলে কত আসবে, 3 9 27 = 0। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে তোমার সমীকরণ বেসিক্যালি। তুমি তোমার কাছে সমীকরণ কোনটা, এইটা তোমার কাছে বেসিক সমীকরণ কিন্তু আসলে এইটা। হ্যাঁ, তুমি আসলে এইটা নিয়ে আসলে কাজ শুরু করবা। এই যে তোমার কাছে সমীকরণ হচ্ছে এইটা। এবার তুমি কেন্দ্র ব্যাসার্ধ বের করো। কেন্দ্র ব্যাসার্ধ বের করার টেকনিক কি বলে দিচ্ছি। তো কেন্দ্র যদি বের করতে বলে, 1 নম্বর বের করছি আমি, যে কেন্দ্র কত হবে। তো কেন্দ্র বের করার জন্য কি করবো, সহজ বুদ্ধি শিখাই দিই, যে একটু লিখছিলাম। কি করবো, এরকম যে x এর যে সহগকে, x এর সহগকে লিখে দিচ্ছি আমি এখানে, x এর সহগকে -2 দিয়ে ভাগ দিয়ে বাংলাতে লিখে দিচ্ছি, x এর সহগ ডিভাইড বাই কত, -2, সহজ কথা, একদম শর্টকাট। তারপরে কি হবে, পাশেরটা বের করার জন্য পাশের স্থানাঙ্ক কি করব, যে হচ্ছে -g বের হয়ে গেল, আর -g বের হওয়ার পরে আমরা কি করব, যে -f বের করব। তাহলে কি লিখবো আমরা, যে আমাদের যে x এর সহগ, এবার আমরা কি করব, যে হচ্ছে y এর সহগ আর কি, যে y এর সহগকে আমরা, এই যে y এর সহগকে -2 দ্বারা ভাগ, তাহলে শর্টকাটে চলে আসবে একবারে সুন্দর মতো, যে x এর সহগকে -2 দ্বারা ভাগ, y এর সহগকে -2 দ্বারা ভাগ। তো ভাগ করি আমরা, আসলে কেন্দ্রটা কি হচ্ছে লিখি আমরা, এখানকার কেন্দ্রের স্থানাঙ্কটা লিখি আমরা। x এর সহগটা কত খেয়াল করো, x এর সহগ -12, তো লিখবো -12, আমার কোনো আপত্তি নেই। -2 দিয়ে ভাগ, তো -2 দিয়ে ভাগ করলাম, শেষ। আমরা জানতাম কি কেন্দ্রটা ছিল, কি কেন্দ্র ছিল হচ্ছে -g, -f, এটাই ছিল আমাদের কেন্দ্র, -g, -f। ওকে, একইভাবে আমাদের কি এখানে, এই যেটা y এর সহগটা কত, y এর সহগ হচ্ছে 4y, তো এখানে বসাই দিলাম হচ্ছে আমরা 4, y এর সহগটা তো 4y, আর কত থাকবে, -2 দিয়ে ভাগ করবো, তাহলে -2 দিয়ে ভাগ করলাম আমরা। ওকে, তাহলে কেন্দ্র আমাদের এটাই তো কেন্দ্র ছিল, যে -g, -f মানেই কেন্দ্র। তাহলে এই কেন্দ্রটা কি হবে বেসিক্যালি আমরা পাইলাম কি, এটা ভাগ করলে আসছে কত আমাদের 2, সরি 2 না 6, 6 2 12, তাই না, তাহলে 2 কাটলে 6 আসবে, আর কত আসবে, -2 আসবে এখানে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যে কেন্দ্র বের করতে বলছিল, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, তো আমরা এটা বের করে ফেললাম, যে কেন্দ্র হচ্ছে এত, শেষ। এবার তোমাকে বলছে ব্যাসার্ধ বের করো, আসো আমরা ব্যাসার্ধটা বের করি, এদিকে ব্যাসার্ধ বের করি, লিখবো আমরা এখান থেকে, তাহলে পরের অঙ্কটা আমরা দেখতেছি, এখান থেকে ব্যাসার্ধ বের করবো আমরা। হ্যাঁ, ব্যাসার্ধ বের করবো, তো লিখি আমরা এখান থেকে ব্যাসার্ধটা কি হবে। তো এখন তুমি লিখবা যে ব্যাসার্ধের সূত্র শিখছি আমরা, r = কি শিখছিলাম, √, এরকম শিখছিলাম আমরা সরাসরি, g² + f² - c, ঠিক কিনা। মানটা বসাই দাও তুমি, জাস্ট r এর মানটা, এই দেখো g এর মানটা কত, এটা কিন্তু -g এর মান, -g এর মান 6, তাহলে g এর মান -6, তো সমস্যা নেই, তো -6² বসাই দিলাম আমি, প্লাস f এর মানটা কত, -f এর মান -2, তাহলে f এর মানটা হচ্ছে কত, শুধু 2, তাহলে 2 বসাই দিলাম আমি, -c মানে কি, এই দেখো আমার সমীকরণ তো এটা, এই যে এটা c এর মান, c এর মান -9, তো বসাই দিব আমি কত, c এর মানই -9, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, বুঝছো কিনা। হিসাব করো, এখানে হিসাব করলে কত আসবে, 36 আর 4 40, 40 আর 9 49, 49 করলে আসবে হচ্ছে, রুট করলে আসবে 7, তো ব্যাসার্ধ হচ্ছে কত আমাদের এখানে, ব্যাসার্ধ হচ্ছে আমাদের 7 আর কি। হ্যাঁ, ওকে, তো আমি বের করে ফেললাম এখান থেকে কয়টা জিনিস, এখান থেকে দুইটা জিনিস বের করে ফেললাম, যে আমাদের এখানে কেন্দ্র কি হবে, ব্যাসার্ধ কি হবে। তো এই দুইটা আমাদের জিনিস খুব সুন্দর মতো আমাদের হয়ে গেল। ওকে, এবার আমরা দেখি এখান থেকে পরবর্তী আরেকটা দেখি, এটা আমাদের শেষ এখান থেকে, বাকিটা দেখি আমাদের এখানে, বাকি আমাদের কোন জিনিসটা বের করতে বলছেন। ওকে, ঠিক আছে, তো আমরা এখান থেকে দেখে আসো পরেরটা কি বলছে, আমাদের পরেরটা বের করতে গেলে সেটা আমরা চেক করি। এক্স অক্ষ হতে খণ্ডিতাংশের দৈর্ঘ্য, তো কি করবা, সেম আগের মতোই ঘটনা, যে এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য তুমি লেখো এখানে, যে এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, তো সরাসরি লিখে দিচ্ছি,
যে এক্স অক্ষের খণ্ডিতাংশ, এক্স অক্ষের খণ্ডিতাংশ। তো এক্স অক্ষের খণ্ডিতাংশের সূত্র কি হয়? সমান 2√, এরকম হয় g² - c, 2√, g² - c। শেষ। তাহলে কি করবো আমরা? মানটা বসাই দিই। আসো এখানে 2√, g² c মানটা বসাই দিই। হ্যাঁ, তাহলে আসো বসাই দিই 2 g এর মানটা তো আমরা বের করছিলাম আগে। এই দেখো -g এর মান 6, তাহলে g এর মান -6, কি বসাবো? -6²। হ্যাঁ, -c, c এর মান তো -9, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যে 2 36 আর 9 কত? 45, √45। এটা হচ্ছে অ্যান্সার। শেষ, আর কিছু লিখব না। ঠিক আছে, এবার আমরা এক কাজ করি, যে হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশটা বের করি। হ্যাঁ, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ সেম একইভাবে লিখে ফেলে আমরা এখানে, যে ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য। তো এই প্রত্যেকটা জিনিস আমরা টেস্ট করতেছি। ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, এগুলো কিন্তু এমসিকিউতে আসে সরাসরি। হ্যাঁ, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কি হবে? এখানে এরকম হবে 2√, এরকম হবে যে f² - c। ঠিক আছে, ওকে, তাহলে আমি মান বসাই দিয়ে আসবো এখানে 2√, f এর মানটা কত? f এর মানটা হচ্ছে, দেখো এই যে বের করছিলাম, মাইনাস এর মান -2, তাহলে f এর মানটা হচ্ছে 2, তাহলে 2² মাইনাস, আর c এর মানও -9, তাহলে মাইনাস মাইনাসে +9, 4 আর 9 13, তাহলে অ্যান্সার কত হবে? 2 কত হবে? তাহলে 13। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। শেষ। দেখো প্রত্যেকটা জিনিস বের করে ফেললাম, যে এক্স অক্ষের খণ্ডিতাংশ, একের খণ্ডিতাংশ a to z। আশা করি প্রত্যেকটা জিনিস বুঝতে পারছো। কেন্দ্র ব্যাসার্ধটা বারবার লাগবে সামনে আমাদের, যখন আমরা আরও অঙ্ক করব দেখবা যে কেন্দ্র ব্যাসার্ধ এই জিনিসটা আমাদের প্রচুর দরকার হচ্ছে, প্রচুর লাগতেছে এই জিনিসটা। হ্যাঁ, তো ফাইন, এটা আমরা বুঝে ফেলছি। আমরা দেখো আর একটা ইম্পর্টেন্ট এখান থেকে আমরা একটা অঙ্ক দেখবো। এখান থেকে ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা পরীক্ষা আমাদের খতে বা কতে আসতে পারে। কতে আসার মধ্যে একটা অঙ্ক, এটা কতে আসার মতো একটা অঙ্ক তোমাদের জন্য রাখছিলাম, ভাবলাম আচ্ছা অ্যান্সারটা একটু বলে দিই। এরকমভাবে তোমাকে উদ্দীপকে বলতে পারে, এমসিকিউ তো দেয় এই অঙ্ক, কিন্তু নর্মালি কত আসতে পারে? বলবি কি এত এবং এত সমীকরণটি বৃত্ত নির্দেশ করলে কে এর মান কত? তার মানে এই অঙ্ক এরকম যে কে এর মান কত হলে বৃত্ত হবে। হ্যাঁ, এই অঙ্ক হচ্ছে এরকম যে কে এর মান কত হলে বৃত্ত হবে, তো ফাইন, কে এর মান তুমি কিভাবে বুঝবা? তুমি আগে যে সমীকরণটা আছে এটা আগে সাধারণ সমীকরণ বানাও। তুমি আগে কি করবা? দেখো হোল স্কোয়ার আছে, ধুমায় সব কিছু গুণটুন করে দাও, কি আসবে দেখো কি আছে এখানে? a + b + c, তিনটা জিনিস আছে না? তুমি লিখবে a + b + c হোল স্কোয়ার, তাহলে a² + b² + c², তারপর কি আসবে? 2ab + 2bc + 2ca, তো গুণ করার পর এইটুকু আসছে। ঠিক আছে, এরপরে দেখো এইটুকু যে গুণ ছিল ky(x), তো গুণ করলা ky(x), ky3 সব কিছু লিখলাম, এই যে 5x, এই যে 15 সব কিছু লিখলাম। ওকে ফাইন, এরপরে কি করবা? দেখো তোমার একটাই কাজ, আমরা শর্ত কি জানছিলাম যে কখনো বৃত্ত হয় না, যে বৃত্তে অবশ্যই এক্স ওয়াই জাতীয় রাশি থাকে না, এক্স ওয়াই অবশ্যই xy = 0 হবে। এটা শর্ত ছিল আমাদের, এটা কিন্তু শর্ত ছিল বৃত্তের, যে ভাই বৃত্ত যদি হইতে হয় তাহলে অবশ্যই কি হবে? xy গুণফলটা 0 হইতে হবে। তুমি দেখো খেয়াল করে, এই যে এখানে একটা xy আছে, আরে ভাই এখানেও একটা xy আছে, তো ঝামেলা, xy গুলোকে এক লগে করো, সব কিছু লেখো, x² y² যা যা আছে লেখো। কিন্তু আমি করছি কি, এই যে সেই জিনিসটা আসল কালপ্রিট, xyটাকে একসাথে নিচ্ছি আমি, এখানকার xy এখানকার xy কমন নিয়ে লিখছি k+2। এবার যদি এটাকে বৃত্ত হইতে হয় অবশ্যই এই xyটাকে 0 হইতে হবে, তার মানে এই k+2 যে আছে এইটুকু সমান 0 হইতে হবে, মাস্ট। 0 হলে কে এর মান কত হইতেছে? -2 হইতে হবে। কে এর মান -2 হলে -2 + 2 মিলে তো 0 হবে, কে এর মানটা হচ্ছে -2। এই অঙ্ক পরীক্ষা মাস্ট আসে ক নাম্বারে, যে কে এর মান কত হলে বৃত্ত হবে, তখন তুমি এভাবে ভেঙে দিবা, সব কিছু ভেঙে দিয়ে দেখবা কোথায় এরকম xy গুলো আছে, xy গুলোকে এক লগে নিয়ে কমন নিবা, ওর সহগকে 0 ধরবা, শেষ। ওকে ফাইন, এটা আমরা বুঝে ফেলছি। এবার আমরা কিন্তু এমসিকিউ দেখি, যে বললাম কেন্দ্র ব্যাসার্ধ, ভাই বিশ্বাস করো এই কেন্দ্র ব্যাসার্ধের টাইপটা সবচেয়ে বেশি আসে এমসিকিউর মধ্যে, সবচেয়ে বেশি আসে যে কেন্দ্র কত ব্যাসার্ধ কত। তার মানে মনে করো তুমি বোর্ডে যে পরীক্ষাতে যাচ্ছ, কেন্দ্র ব্যাসার্ধ একটা এমসিকিউ কমন, তুমি 1 নাম্বার পেয়ে গেলা, তুমি বাকি 24 নাম্বারের প্রিপারেশন নাও, মনে করো এত কমন আর কি, বুঝতে পারছো? প্রত্যেক বোর্ডে আসে, দেখো প্রত্যেক বোর্ড 2টা করে আসে, কুমিল্লা, যশোর, রাজশাহী, তো 2-1 করে আসে। প্রথম বলছে বৃত্তের কেন্দ্র বের কর, তো কি করবো? প্রথমে দেখছি ভাই বৃত্ত কিনা আগে দেখে নিবো। হ্যাঁ, x² y² আছে, x জাতীয় নাই, ঠিক আছে, সহগ সামনে 2 আছে, আগে সবাইকে 2 দিয়ে ভাগ করতে হবে। সবাইকে 2 দিয়ে ভাগ করলে জিনিসটা কি হবে? এই জিনিসটা বেসিক্যালি হবে 2x, আর এই জিনিসটা বেসিক্যালি হবে কত? যে শুধু y, আর এটা বেসিক্যালি কত হবে? শুধু 2। তো আমরা শর্ত নিয়ম কি শিখছিলাম, যে বৃত্তের কেন্দ্র বের করতে হয় যে x এর সহগকে -2 দ্বারা ভাগ, x এর সহগ কত? 2, এটাকে -2 দিয়ে ভাগ করলে কত হবে? -1। x এর সহগকে -2 দিয়ে ভাগ, তো ভাগ করলাম -1 আসলো। y এর সহগকে -2 দ্বারা ভাগ, মাইনাস তো আছেই, -1 আছে, তো -1কে -2 দ্বারা ভাগ, তাহলে হাফ।
তাহলে -1 কমা হচ্ছে শুধু হাফ, খুঁজো কোথায় আছে -1 কমা শুধু হাফ, এই যে প্রথমটার মধ্যে আছে -1 কমা শুধু হাফ, ডান হয়ে গেল। ওকে, তাহলে কি বলছে যে এত বৃত্তের y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? খুবই সহজ, y অক্ষের খণ্ডিতাংশ মানে কি 2√f² - c। f বের করবো আমরা, f বের করবো কিভাবে দেখছো, x এর মান 1 আছে, 1 আছে মানে ও শান্তি। এবার কি করবো আমরা, f এর মান লাগবে, f এর মানের জন্য কি করতে হয়, যে y এর সহগকে 2 দিয়ে ভাগ, -2 দিয়ে ভাগ করে দাও, সমস্যা নেই। তাহলে 2 দিয়ে ভাগ করলে আসবে কত, এখানে y এর সহগকে দিয়ে ভাগ করলে আসবে 4, তাহলে f এর মানটা হচ্ছে 4। যদি -2 দিয়ে ভাগ করতাম তাহলে -4 আসতো। তো f এর মান, এই যে কেন্দ্র লিখছি, কেন্দ্র মানে কত -g, -f না, তাই তো। তো এটা f এর মান কত তাহলে, -f এর মান হচ্ছে হাফ, f এর মান কিন্তু -হাফ এরকম। তাহলে ওই মাইনাসটা তুমি, সমস্যা নাই, তুমি মনে করো -f এর মানে বের করো, আমার কোনো টেনশন নাই, কারণ স্কোয়ার তো আছে, প্যারা নাই, জাস্ট চিল। ওকে, তো y অক্ষের খণ্ডিতাংশ তুমি -f বের করো, -2 দিয়ে ভাগ করলে আগের মতো করি, তো এটা আসলো তোমার, যে এখানে ছিল কত 8, তো ভাগ করলে আসলো 4, তাহলে 2 -4² তুমি দাও, কোনো আপত্তি নেই আমার, তাহলে 16 আসবে -c কত দেখো, এইখানে কোথাও c নাই, কোনো কনস্ট্যান্ট জিনিস নাই, তাহলে c এর মানটা 0 আর কি। হ্যাঁ, √16, তাহলে অ্যান্সার হচ্ছে 2√16। তাহলে তুমি হিসাব করবা, এই যে 2√16 মানে কত আসলে 8, শেষ, ডান। এটা বুঝে পেলাম আমরা। সে একই বলতে পারি x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, সেম অঙ্ক 2√g² - c পারবো। বলতে পারি এত বৃত্তের x অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, সেম একই অঙ্ক 2√g² - c, খালি এই তুমি বের করে নিবা কি gf, এগুলো বের করে নিবা, দ্যাটস ইট। ওকে, সহজ সহজ। এখানে দেখো একই রকম একটা সমীকরণ দিয়ে বলছি কি y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, প্রত্যেক বোর্ডে আসছে এই সেম জিনিস, y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য বলছে। এইখানে একটা ভালো প্রশ্ন আছে, আমরা এই একটা প্রশ্ন দেখি, দুইটা প্রশ্ন দিচ্ছে মনে হয়। তো খেয়াল করো এখানে আসলে সেম ঘটনাটুকুই, যে যেহেতু এখানে 3 আছে, তাহলে আমরা অবশ্যই আগে 3 দিয়ে ভাগ করে নিব, তারপরে যে 3 দিয়ে ভাগ করলে -2x আছে, এখানে আছে 4/3 আসে। তো এখন আমাকে বলছে যে এটার কেন্দ্র বের কর, তাহলে -2 দিয়ে ভাগ, আবারও তো এটাকে -2 দিয়ে ভাগ করলে 1, এটাকে -2 দিয়ে ভাগ করলে কত, যে -4/6, কাটাকাটি করো, এই যে 1, -2/3, শেষ। সেম অঙ্ক বলছে দ্বিতীয় বৃত্ত দ্বারা y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, সেম 2√f² - c, এই যে f এর মান বের করে নাও, মান বসাও। সেম এখানেও দেখো 3 দিয়ে আসছে, 3 দিয়ে আগে ভাগ করে নিব, তারপর কেন্দ্র বের করবো, একই প্যাটার্ন সেম। তো এটা আশা করি একদম এই কয়েকটা করলে তোমার হয়ে যাবে, এর বাইরে কিছু করতে হবে না। এবার আমাদের আরেকটা ছিল হচ্ছে কি ওই পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক, সেটা বলছে r² + 2r sin θ = 3, বলছে এই ভিতরের কেন্দ্র কত। তো আমি আগে এই ভিতরটাকে এরকম বানাই নিব, আগে কার্তেশীয় বানাই নিব। তো কার্তেশীয় কীভাবে বানাবো, কি জানবো আমরা, যেখানে r² পাবো, কি বসাই দিব, x² + y², তো r² জায়গায় বসাইলাম x² + y², আর 2r sin θ। হ্যাঁ, এই r sin θ জায়গায় কি বসাবো, আমরা শিখছিলাম আমরা কি, যে x ছিল r cos θ, এটা শিখছিলাম আমরা, আর y সমান শিখছিলাম কি, যে r sin θ, ঠিক আছে। তো ওকে ফাইন, তো বসাই দেবো এখানে r sin θ মানে কত y, তো y বসাই দিলাম, আর থিটা এই পাশে আসতে নিয়ে আসলাম। এই যে হয়ে গেল আমাদের কি বৃত্তের সমীকরণ, বলছে কেন্দ্র বের করো। তো x এর সহগকে, x এর সহগ তো নাই, তার মানে 0 আছে, তো x এর সহগকে -2 দিয়ে ভাগ, তার মানে কত আসবে 0, y এর সহগকে -2 দিয়ে ভাগ, তো y আছে কত 2, -2 দিয়ে ভাগ করলে আসবে কত 1, 0, -1, শেষ। বলছে r-4 = 0 পোলার সমীকরণটি নির্দেশ করে, কি নির্দেশ করে, তো r এর মান কত, √x² + y², এই যে উভয় পক্ষে হোল স্কয়ার করে দাও, 4টাকে বসে নিয়ে, তো তোমার আসবে কত, এরকম আসবে x² + y² = 4²। এটা একটা বৃত্তের সমীকরণ, ওই যে x², এবং এখানে বৃত্তের কেন্দ্র কত 0, 0, এরকম থাকে কখনো, এরকম যদি সমীকরণ কখনো পাও আজকে থেকে মুখস্থ রাখো, x² + y² = r², এর বৃত্তের সমীকরণ, এবং এখানকার বৃত্ত কেন্দ্র কত 0, 0-তে, কারণ x আর y এর সাথে কিছু নাই, বৃত্তের কেন্দ্র 0, 0-তে, দ্যাটস ইট। সেম কাহিনী, বৃত্তের কার্তেশীয় সমীকরণ কোনটি হবে, লেখা আছে কি r = a cos θ, তো r এর জায়গায় আমরা কি বসাই দিব, হ্যাঁ, আমি হচ্ছে r√x² + y² বসাই দিব, আর এর জায়গাটায় বসাই দাও, বসালে কি আসবে দেখো, আর জায়গায় সব কিছু এক পাশে নিয়ে আসলাম, আর এর জায়গায় বসাই দিলাম হচ্ছে √x² + y², আর এর জায়গায় বসাইছি আমি √ কিন্তু বসাইছি, হ্যাঁ, যেমন এখানে হচ্ছে আমি একটু লিখি, অথবা কাজ করতে পারি আমরা উভয় পক্ষে r দিয়ে একটা গুণ করে দিই, তাহলে আমাদের আর একটু ইজি হবে, √ বসাইতে হবে না, r দিয়ে গুণ করলে কি আসবে, এখানে r², এখানে আসবে কত একটা r, তো এখানে জিনিসটা কি লিখতে পারবো, আমি সরাসরি লিখতে পারবো x² + y², আর r cos θ মানে কত, r cos θ মানে x, সাথে a আছে, তাহলে ax, সমীকরণ দেখতে দাঁড়াবে এরকম x² + y² - ax = 0, এই হচ্ছে আমাদের সমীকরণ। এই যে কলম a নাম্বারের সাথে মিলে যাচ্ছে, তো এই নাম্বার দেখেন অ্যান্সার। এ যদি কি হয়, বৃত্তটির ব্যাসার্ধ হয়, হ্যাঁ 31-32 বলছে, এ হলে বৃত্তটির ব্যাসার্ধ কত, এই যদি 0 থেকে বড় হয়, এ 0 থেকে যদি বড় হয়, তাহলে ব্যাসার্ধ কি হবে, এই যে ব্যাসার্ধ কি ছিল, g² + f² - c, বের করলাম, a/2 আসছে, সেম একই জিনিস, পরেরটাও সেম।
আর একটা শিখছিলাম আমরা স্পর্শ করলে এক্স অক্ষ স্পর্শ করলে কি হয়, ওয়াই অক্ষ স্পর্শ করলে কি হয়, সেই শর্ত কি যে একটি বৃত্তের কেন্দ্র -6,4 বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তটির ব্যাসের মান কত। আর একটা কথা মনে রাখবো আমরা, আর একটা কথা স্পেশালি মনে রাখবো, এটা মুখস্থ করে নাও, আমি বক্স করে দিচ্ছি। এটা কিন্তু আমরা এমনিতেই দেখছিলাম, কিন্তু আমরা লিখি নাই যে বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে, জি স্কোয়ার সমান সি, এবং সাথে এই কথাটুকু মনে রাখতে হবে, এই যে বাংলা কথাটুকু, ঠিক আছে। এটা তুমি বেসিকের মধ্যে অ্যাড করে নাও, যে বেসিকের মধ্যে এই সূত্রটাকে অ্যাড করে নাও, হ্যাঁ, বেসিক সূত্রের মধ্যে তুমি এটাকে অ্যাড করে নাও, ঠিক আছে। যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি। কেন্দ্রের কোটি মানে কি, এই যে কেন্দ্রের ভুজ, কেন্দ্রের কোটি, তাহলে এইটাই হবে, যে এইটাই হবে কি বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। যে যদি কি হয়, এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান কোটি। এক্স অক্ষকে স্পর্শ করলে দেখো, এক্স অক্ষকে যদি স্পর্শ করে যেমন এরকম, হ্যাঁ, দেখো এক্স অক্ষকে স্পর্শ করছে না, তাহলে এই দেখো এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কার সমান, এই যে কেন্দ্র মানে কি ধরলাম 3,4, ধরলাম 3,4, এটুকু 3 এটুকু 4, তাহলে কোটি 4 না, আর ব্যাসার্ধ তো 4, এই জন্যই বলছি যে এই ব্যাসার্ধ কি হবে, ওই কোটি এর সমান হবে। কোটি মানে কি, এই যে এইচ কমা কে শিখছিলাম না আমরা কেন্দ্র, তাহলে কে এর সমান, আর সমান সমান কে, মানে কোটির সমান। ওকে ফাইন। তো এখানে সেম জিনিস বলছিল যে বৃত্তটি স্পর্শ করলে বৃত্তের ব্যাসের মান কত। তো ব্যাসের মান, আমি ব্যাসার্ধ দেখতে পাচ্ছি 4, তাহলে ব্যাস কত হবে আর কি, 4 দুগুণে 8 হবে, শেষ, সহজ। বলছে ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হবে, কি জানতাম, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হয়, যে এফ স্কোয়ার সমান সমান সি হয়, তাই না, এফ স্কোয়ার সমান সমান সি হবে। খেয়াল করো এখানে জি এর মান, এফ এর মান কত, এখানে যে 3, মানে মাইনাস এফ এর মান 3, তাহলে এফ এর মানটা -3, সমস্যা নেই, স্কোয়ার করে 9 আসবে। তো সি সমান সমান 9, দেখো কোথায় সি এর মানটা 9 আছে, সি এর মানটা 9 আছে হচ্ছে কয়েক জায়গায় আছে, 2 জায়গায় আছে, দেখো এটার মধ্যে 9 আছে এবং এটার মধ্যেও 9 আছে। একটু খেয়াল করো কোথায় আমাদের যে কেন্দ্রটা হচ্ছে 3, এই দেখো এখানে কেন্দ্রটা 3, মানে এটাকে তুমি -2 দিয়ে ভাগ করো 3 আসবে, তাহলে এটাই তোমার অ্যান্সার হবে। যেখানে তুমি যদি এখানে নাও, এখানে কিন্তু -3 দিয়ে ভাগ, -2 দিয়ে ভাগ করে কত, -3 আসবে, কিন্তু -3 না, ঠিক আছে। তার মানে তুমি বুঝলা কি এই নাম্বারটাই অ্যান্সার। এইভাবে তোমাকে বুঝতে হবে। বলছে বৃত্তটি এক্স অক্ষকে যে বিন্দু স্পর্শ করে, দেখো এক্স অক্ষকে যে স্পর্শ যদি করে তাহলে সেটার স্থানাঙ্ক কি হয়, এই দেখো এই বরাবর কি ভুজ, এই দেখো এই সেটা 3, তাহলে ভুজ কমা 0 এরকম, স্পর্শবিন্দু কি হবে এরকম, এইচ কমা 0 আর সমান সমান কে, এই দুটো কথা তুমি বেসিকের মধ্যে অ্যাড করে নাও। ওকে, তাই তোমাকে এটাই বলছিল যে যেগুলি স্পর্শ তা হলো, তাহলে কী হবে যে এইচ কমা 0, এইচ কত, এইচ মানে কি বৃত্তের কেন্দ্র, তো কেন্দ্র বের করো, -2 দিয়ে ভাগ করলে আসবে কত, 1 আসবে, আর 0ই তো হবে সাথে, তাহলে 1,0, ঠিক আছে, এই যে প্রথমটা 1,0, আর বৃত্তের ব্যাসার্ধ জিজ্ঞেস করছে, ব্যাসার্ধ আমরা জানি √g² + f² - c, মান বসাও, হয়ে যাবে, এটা আমরা পারলাম। এখানেও সেম ওইটাই, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক, সি এর মান কত, একই টাইপেরই প্রশ্ন। ওকে, এইবার দেখো আরেকটা জিনিস এখানে আমাদের আসছে যে স্পর্শ করলে একটা শর্ত আছে, হ্যাঁ, এই যে স্পর্শ, তাহলে আমরা এখানে আরেকটা টাইপ দেখবো আর কি, আরেকটা টাইপ দেখবো, টাইপ, ঠিক আছে। সেটা কি, যদি কেউ কখনো বলে যে বৃত্তকে একটা রেখা স্পর্শ করছে, একটা রেখা বৃত্তকে স্পর্শ করছে, এই অঙ্কটা করি আমরা, এই অঙ্কটা আমাদের এখানকার বেসিক অঙ্ক আর কি, হ্যাঁ, এই অঙ্কটা খেয়াল করো, এই অঙ্কটা খেয়াল করো, এটা আমাদের সেই বেসিক একটা টাইপের অঙ্ক, আলাদা টাইপের, হ্যাঁ, টাইপের অঙ্ক এটা। টাইপটা কি, যে আমাদের কি হয়েছে, একটা বৃত্ত একটা রেখাকে স্পর্শ করছে, এই যে সেই মেন টাইপটা, একটা বৃত্ত এই রেখাকে স্পর্শ করছে, তাহলে বৃত্তের সমীকরণ কত, কীভাবে বের করা যায়, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, তো বৃত্তের কেন্দ্র দেওয়া থাকলে খেয়াল করো আমরা কি জানি, বৃত্তের কেন্দ্র থাকলে সূত্র ছিল x - h² + y - k² সমান r², আর লাগবে শুধু ব্যাসার্ধ লাগবে, ব্যাসার্ধ বের করবে কিন্তু সহজ কথা, আমাকে বলেই দিছিল যে কেন্দ্র দেওয়া আছে, যে ওই যে রেখাটা দিছিল, রেখাটা কেন্দ্র থেকে যদি আমি ওই রেখার উপর লম্ব দূরত্ব নিই, সেটা কি ব্যাসার্ধের সমান না, তার মানে মেন কনসেপ্ট হচ্ছে এইটা, যে লম্ব দূরত্ব সমান সমান ব্যাসার্ধ, এই একটা বিন্দু হতে রেখার উপর লম্ব দূরত্ব সরলরেখাতে শিখে আসছি, সেটাই হবে কি ব্যাসার্ধের সমান, শেষ। তাহলে এই লম্ব দূরত্ব বের করবো কেমনি, ওই যে নিয়ম শিখছিলাম, যে এই বিন্দুটা দেওয়া থাকে সেই বিন্দুটাই বসাই দিব এখানে, যেমন কি আছে এখানে 2,3, তাহলে 2 বসাবো x এর জায়গায়, 3 বসাবো y এর জায়গায়, সব কিছু বসাইলাম, মডুলাস, আর নিচে রুট ওভার কি a² + b², এই যে a আর এই যে b শিখছিলাম না, এটা সরলরেখা শিখছি কিন্তু, তো এখান থেকে চলে আসবে মানটা কত 5 আসছে, তার মানে এটা লম্ব দূরত্ব, এটা কিন্তু লম্ব দূরত্ব বের হয়েছে, আর লম্ব দূরত্বটাই কার সমান, লম্ব দূরত্বটাই ব্যাসার্ধের সমান, কারণ কি এই যে রেখাকে স্পর্শ করছে, স্পর্শ করে যাওয়া মানে কি এইটুকু দূরত্ব মানে তো ব্যাসার্ধ, এটা তো ফাইন, তখন তুমি জাস্ট বসাই দিবা, এই যে এখানে তুমি বসাই দিবা, তো এই আমাদের সেই সমীকরণটা ছিল বৃত্তের সমীকরণ, এরকম, হ্যাঁ, এটাকে মাথায় রাখতে পারো। যেমন এখানে একটা প্রশ্ন দিচ্ছে যে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে, তাহলে স্পর্শবিন্দুর স্থানাঙ্গই জিজ্ঞেস করছে, কোথায় স্পর্শটা করে সেখানে তুমি বলো, তুমি এই টাইপের প্রশ্ন তুমি কী করবা, এমসিকিউ যদি আসে এই কাজটা করবা, যে চিত্র থেকে যে x1 y1 বিন্দুটি একই সাথে বৃত্ত সরলরেখাকে স্পর্শ করে,
তাই অপশনগুলোর মধ্যে যে অপশনটি বৃত্ত ও সরলরেখা উভয়কে সিদ্ধ করে সেটাই উত্তর হবে। তার মানে তুমি কি করতে হবে, যে তুমি অপশনগুলো টেস্ট করবা যে এই অপশনটা এখানে বসাও, এই অপশনটা এটার মধ্যে বসাও, যে দুইটাকে স্যাটিসফাই করে কিনা, এটাকে বসাইলে 4 আসে কিনা। হ্যাঁ দেখো 4 আসে, 3 4 ওকে আসছে, 3 4 আসে, 3 আর 2 না 4 আসে না, তাহলে এই দুটো জীবনে হবে না। তুমি বুঝলা এই দুটোর মধ্যে একটা হইতে পারে। হ্যাঁ তুমি এভাবে বসাই থাকবে। এখন তুমি করবা কি, এইটা এখানে বসাই রাখো, এটা বসালে কত আসে, এখানে আসে 1 স্কোয়ার, এখানে কত আসে 3 স্কোয়ার, এখানে কত আসে এক্স এর মানটা কত 1, আসবে -12, ওখানে আসবে কত ওয়াই এর মানটা কত 3, আসবে কত যে -3 আসে 24, তারপরে কত 34 আসে। এবার তুমি পুরোটা যোগ করে দেখো কত আসে। যোগ করে তুমি দেখো যদি এটা মিলে গেছে তাহলে ওইটা হবে, আর যদি দেখো যে না এটা হয় নাই তাহলে বুঝেই ফেলা এইটাই অ্যান্সার হবে, কারণ বাকি তো ছিল দুইটাই। সিদ্ধ করে অ্যান্সারটা বের করে ফেলতে পারো, তাহলে তোমার ছোটো হবে, অ্যাটলিস্ট ছোটো হবে, নাহলে আরও বড়ো হবে এটা। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এখানকার অঙ্কগুলো, আশা করি পাওয়া যাবে। এবার আমরা এখানে আরেকটা টাইপ যাবো, সেটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এই যেটা বৃত্তের সমীকরণ, নানানভাবে তোমাকে বৃত্তের সমীকরণ বের করতে বলে, তার মধ্যে কয়েকটা কেস আমরা এখানে লিখছি, যে এই কয়েকটা কেসে আমাদের বৃত্তের সমীকরণ পরীক্ষাতে বেশ আসে। আমাদের এই দুইটা কেসে আমাদের বৃত্তের সমীকরণ পরীক্ষাতে অনেক বেশি আসে। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এখান থেকে আমরা কী করতে পারি, এখান থেকে হচ্ছে আমরা যে বৃত্তের সমীকরণটা কীভাবে বের করবো, যে কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকলে, তো এটা আমরা আগে শিখছি যে কেন্দ্র ব্যাসার্ধ থাকলে কী করবো আমরা, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস কী হবে ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে জিনিস, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার আর স্কোয়ার। পারবো আমরা। যদি বলে বৃত্তের কেন্দ্র ও বৃত্তটি সরলরেখাকে স্পর্শ করলে, তাহলে একটু কি করলাম, আমরা কি করছিলাম, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, লিখবো তুমি এরকম এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, আর এইখানকার ব্যাসার্ধ পাবো কোথায়, এই স্পর্শ করছিল, তাহলে লম্ব দূরত্বটুকু মনে আছে, লম্ব দূরত্ব, তাহলে ওই ডি স্কোয়ারই হবে কি আর এর মান, মানে আর স্কোয়ারের মান। ঠিক আছে, এটা আমি একটু শিখে আসলাম যে বৃত্ত সরলরেখাকে, এই কথাগুলো মনে রাখো, অঙ্কের সময় সৃজনশীলের সময় কাজে লাগবে, এটা বলতেছি। বৃত্ত সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, তো এরকম থাকে একটা এরকম, যে বৃত্ত আর সরলরেখা ছেদ করছে, এই দুটো বিন্দু ছেদ করছে না, খেয়াল করো, যে হচ্ছে এখানে ছেদ করছে না, এখানে ছেদ করছে, এখানে ছেদ করছে, তাহলে এই দুইটা দিয়ে আরেকটা বৃত্ত গেছে আর কি। হ্যাঁ এরকম একটা বৃত্ত গেছে, তাহলে এখন বলছে এই বৃত্তের সমীকরণ বের করো। ঠিক আছে, এই বলছে এই সবুজ বৃত্তের সমীকরণ বের করো। তো কি করবো আমরা, এরকম যদি বৃত্ত আর সরলরেখার ছেদবিন্দু যায়, তাহলে এই সবুজ বৃত্তের সমীকরণ হবে এরকম, বৃত্ত তাহলে এরকম হবে যে বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা, তাহলে বৃত্ত আর সরলরেখার ছেদবিন্দুতে গেছে না, জিনিসটা এরকম হবে, বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা সমান সমান 0। এটা মজার একটা জিনিস। হ্যাঁ, যে বৃত্তের সমীকরণ তুমি লিখবা আগে, এই যে এখানে বৃত্ত লিখছি আমরা, বৃত্তের সমীকরণ বৃত্ত প্লাস কে, তাহলে কি একটা সহগ, এই কনস্ট্যান্ট মানটা আমরা বের করবো অঙ্ক করে, বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা, তাহলে বৃত্তের সমীকরণ লিখবো, যেই সরলরেখা দেওয়া ছিল তার সমীকরণটা লিখবো, কে লিখবো, আর কোনো ইনফরমেশন দেওয়া থাকবে সেটার উপর ভিত্তি করে আমি কেটা বের করলেই হয়ে যাবে। তো এরকম অঙ্ক করে দেখাবো, সৃজনশীল আসে এরকম অঙ্ক। এইটা একটা জিনিস। আর বলছে দুটি বৃত্তের ছেদবিন্দুকে ব্যাস ধরে, হ্যাঁ এরকম, যে দুটি বৃত্তের ছেদবিন্দুকে ব্যাস ধরে, তাহলে এরকম মনে করো, হ্যাঁ যে দুই বৃত্তের ছেদবিন্দু, তাহলে এরকম আর কি, দুই বৃত্তের ছেদবিন্দু, এই দুই বৃত্তের ছেদবিন্দুকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ এমন থাকতে পারে, আমি দেখাচ্ছি এখানে, এই যেরকম আমাদের থাকে আর কি। দেখো এরকম বলতে পারে যে বলছে এত বৃত্ত এবং সেই সরলরেখাটা আর কি আমি দেখাচ্ছি, সেটা এরকম আমাদের থাকবে আর কি। এই দেখো যে দুই বৃত্তকে আমরা ধরি এরকম, তাহলে এরকম বলছে দুটি বৃত্তের ছেদবিন্দুকে ব্যাস ধরে, তার মানে এরকম যে দুইটা বৃত্তের ছেদবিন্দু দিয়ে আমার একটা রেখা গেছে, তাহলে দুই বৃত্তের ছেদবিন্দুকে ব্যাস ধরে তোমাকে আরেকটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তো সেক্ষেত্রে কী হবে, যে বৃত্তের ছেদবিন্দুকে তাহলে কী হবে, দুটো বৃত্ত, জিনিসটা দেখতে এরকম হবে, বৃত্ত প্লাস কে ইন্টু বৃত্ত। হ্যাঁ, তাই এখানে কি ছিল, বৃত্ত আর সরলরেখার ছেদবিন্দুগামী, এখানে কি বৃত্ত আর বৃত্ত, তাহলে বৃত্ত প্লাস কে ইন্টু বৃত্ত সমান সমান 0। প্রথম বৃত্তের সমীকরণ, দ্বিতীয় বৃত্তের সমীকরণ, সাথে কীটা থাকবে, কে এর মানটা বের করবো, অন্য কোনো ইনফরমেশন আমাদের হয়তো বা প্রশ্নে দেওয়া থাকবে সেটার উপরে বেস করে। ঠিক আছে, ওকে, এটা আমাদের গেল। জাস্ট কনসেপ্টগুলো তুমি জেনে রাখতো, সেই কথাগুলো জেনে রাখো, বৃত্ত সরলরেখা থাকলে এভাবে করতে হয়, বৃত্ত থাকলে এভাবে করতে হয়, কিন্তু কীভাবে এই জিনিসগুলো অঙ্ক করবো সেটা তোমরা সৃজনশীলের মধ্যেই দেখবই। দেখো এখানে ছোটো একটা, এটাকে বলা হয় এয়ার খলিফার নিয়ম আর কি। হ্যাঁ, এই যে একটু বললাম যে বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু সরলরেখার সমীকরণ, এই যে একটুকে বললাম। হ্যাঁ এরকম, ঠিক আছে। যেমন এখানে একটা সেই প্রশ্নটা ছিল যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া, একটা সরলরেখার সমীকরণ দেওয়া, বলছে এই বৃত্ত ও এত সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করে যা মূল বিন্দুগামী। বলছিলাম না আরেকটা ইনফরমেশন দেওয়া থাকে, এই যে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে আমাদের প্রশ্নে। আমরা কি করবো এখানে, একটু আগে শিখছিলাম যে বৃত্তের সমীকরণ লিখবো যোগ দিয়ে কে ইন্টু সরলরেখার সমীকরণ লিখবো, হয়ে গেল না, বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা সমান সমান 0।
আর এইটা বলে দিছে আবার মূল বিন্দুগামী। তার মানে কি, এখানে আমি এক্স এর মান ওয়াই এর মান বসাই দিব 0 0, দেখো কে এর মানটা চলে আসলো। এই যে কে এর মানটা বসাও, অ্যান্সার শেষ। ঠিক আছে, এই হচ্ছে জিনিস। তো আশা করি আমরা পারবো এটা। আরেকটা টাইপ তোমাকে শিখতে হবে যে একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দুতে দেওয়া থাকলে এরকম, এটা একটা আর টাইপ, এটা আলাদা টাইপ, বক্স করে নিচ্ছে, এটা আলাদা টাইপ, এটা সূত্রাকে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, যে যদি আমাদের কী হয়, একটা বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকে, একটা বৃত্তের কী হয় এরকম, এই যে ব্যাসের প্রান্ত বিন্দুগুলো দেওয়া আছে, এই ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া যে x1 y1, এখানে কী দেওয়া আছে x2 y2, এই দুইটা ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া আছে। এখন বলছে বৃত্তের সমীকরণটা নির্ণয় করো। কী করবা, এই যে এরকম সূত্র আছে সরাসরি, x মাইনাস x1 সাথে x মাইনাস x2 যোগ y মাইনাস y1 সাথে y মাইনাস y2 সমান সমান 0। তুমি মানটা বসাই দিবা, জাস্ট x1 y1 x2 একটা থাকবে। একটা উদাহরণ দেখো, খেয়াল করো, উদাহরণটা খেয়াল করো। 9, -9 -5, 5 এই বসে এটাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে কী করবা, x মাইনাস x1 x মাইনাস x2 যোগ y মাইনাস y1 y মাইনাস y2 0, শেষ। দেখো এরকম পরীক্ষা আমাদের এমসিকিউতে আসে, বলছে এত এবং এত বিন্দুদের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। সেম কাহিনী। কী করবো আমরা, এই যে লিখবো আমরা x মাইনাস x1, তারপর কি লিখবো x মাইনাস x2 শেষ, যোগ এই যে y মাইনাস y1 সাথে কি লিখবো y মাইনাস y2 এই যে 3 শেষ, ইকুয়াল টু 0। এবার সবগুলোকে গুণ করো, লাইন চলে আসবে তোমার। ঠিক আছে, তো আশা করি পারবাই। প্রত্যেকটা জিনিস শিখে রাখো এইভাবে করে, প্রত্যেকটা ইনফরমেশন যে কীভাবে কেন্দ্র বের করতে হয়, কীভাবে ব্যাসার্ধ বের করতে হয়, তারপর হচ্ছে কীভাবে খণ্ডিতাংশের দৈর্ঘ্য, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক, এই সব কিছু যখন তুমি একবার করে মনে রাখতে পারবা, সব কিছু যখন তুমি একবার করে মনে রাখতে পারবা, তখন কিন্তু তোমার জন্য কাজটা একটু ইজি হয়ে যাবে আর কি। হ্যাঁ, এবং তারপরে কি শিখলাম আমরা, বৃত্তের সমীকরণ, ব্যাস ধরে, তারপর হচ্ছে ছেদবিন্দু বৃত্তের সমীকরণ, তারপর হচ্ছে কেন্দ্র এবং স্পর্শকের সমীকরণ দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ, এই সবগুলো টাইপ তুমি খাতায় সিরিয়াল করে লেখো, কত টাইপ হচ্ছে, কতগুলো সূত্র হচ্ছে, প্রত্যেকটা তুমি মুখস্থ রাখো। সিকিউর ক্লাসে তোমাকে সিকিউটা ধরে দায়িত্ব আমার। ঠিক আছে, কিন্তু এগুলো তোমার মাথায় না আসে, অনেকক্ষণ পরে মনে পড়ে, স্লো হও, তাইলে কিন্তু তুমি জিনিসগুলো সহজে মাথায় আসবে না, ধরতে সময় লাগবে, তুমি বলবো যে না বুঝতে পারতাছি না। এই জন্য আগে এইটুকু ঠুটস্থ মুখস্থ করতে হবে, মাথায় থাকলেই তো সেটা তাড়াতাড়ি আউটপুট তুমি মানে এক্সপেক্ট করতে পারবো আর কি। ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা এখান থেকে এই জিনিসটুকু সুন্দর মতো বুঝে গেলাম। ওকে, তারপর দেখো আমাদের সেই বৃত্তের স্পর্শক এবং হচ্ছে জ্যায়ের সমীকরণটা আমরা একটু দেখি যে এখানে আমাদের কী জিনিস আসতে পারে। এইখানকার বেসিক কথাগুলো আমরা একটু ক্লিয়ার করে রাখি যে কী কথা আমাদের এখানে প্রয়োজন হবে। হ্যাঁ, ওকে, খেয়াল করো, বলছি স্পর্শকের সমীকরণ। তোমাকে মাঝে মাঝে বলবে কি যে বৃত্তের স্পর্শকের সমীকরণ বের করো, তোমাকে স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলবে, সাধারণ জ্যায়ের সমীকরণ বের করতে বলবে। যদি দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকে, সাপোজ মনে করো তোমাকে বৃত্তের সমীকরণ দেওয়া আর কি। হ্যাঁ, সাপোজ কথা একটা নাম দিলাম, মনে করো S1। তো S1 একটা বৃত্ত দেওয়া আছে। হ্যাঁ, S1 একটা বৃত্ত আর কি, S1 একটা বৃত্তের সমীকরণ। হ্যাঁ, S1 একটা বৃত্তের সমীকরণ। সেম একইভাবে S2 হচ্ছে আরেকটা কি বৃত্তের সমীকরণ। S2 হচ্ছে বৃত্তের আরেকটা সমীকরণ আর কি। S2 হচ্ছে বৃত্তের আরেকটা সমীকরণ। ঠিক আছে, এও তোমাকে বলছে এই দুইটা বৃত্তের যে সাধারণ যে সমীকরণ বের করো। সাধারণ যে মানে কি, এ হচ্ছে একটা বৃত্ত, এই হচ্ছে একটা বৃত্ত, এদের সাধারণ যে। হ্যাঁ, সাধারণ যে। তো সাধারণ যে সমীকরণটা বের করবো কেমনে, জাস্ট এই কাজ করবো আমরা যে S1 মাইনাস S2 সমান সমান কী করবো, সমান সমান 0 ধরবো। S1 সমান S2 সমান সমান 0 ধরবো। S1 মাইনাস S2 খালি বিয়োগ করে দেবো, দুইটা বৃত্ত খালি বিয়োগ করে দিব, দুইটা বৃত্ত জাস্ট বিয়োগ করে দিব, জাস্ট বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করলে কী আসবে, 0 আসবে, শেষ। মানে বিয়োগ করে 0 ধরবো, যেটা আসবে সেটা আমাদের কি সাধারণ যায়, সরলরেখার একটা অ্যান্সার আসবে, শেষ। এই স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলে কী করবো, রুট সিদ্ধ মানে আবার কি ভাই, তো এটা করে দেখাচ্ছি চলো। এই স্পর্শকের সমীকরণ বের করতে বললে কী করবো, ভাইঙ্গা দিব। হ্যাঁ, লিখে দিয়েছে ভাইঙ্গা দিব। হ্যাঁ, ভাইঙ্গা দিব, কেমনে ভাইঙ্গা দিব চলো সেটা দেখাচ্ছি। ভাইঙ্গা দিব, আর স্পর্শকের দৈর্ঘ্য মানে কি, রুট সিদ্ধ, আর জ্যায়ের সমীকরণ বলে বিয়োগ করে দিব। তো আসো এই জিনিসটা একটু দেখাই যে কেমনে ভাইঙ্গা দিতে হয়, কেমনে স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হয়। সেটা হচ্ছে কি এই জিনিস যে এত বিন্দু হতে এত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য যদি আমাদেরকে বের করতে বলে, তাহলে আমরা রুট সিদ্ধ করি। তো দেখো আমরা যে বলছিলাম স্পর্শকের দৈর্ঘ্য, কি বলছিলাম, রুট সিদ্ধ। জাস্ট এই কথাটুকু মনে রাখবা। তোমাকে কি বলবে এরকম যে একটা বিন্দু হতে এত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কত, তুমি কী করবা, এই যে বৃত্তের সমীকরণটা আছে, এই বৃত্তের সমীকরণকে সিদ্ধ করে দিবা। যে বিন্দু বলা থাকবে সেই বিন্দু এক্স এর মান ওয়াই এর মান বসাই দিবা এখানে। যেমন এখানে বলা আছে কি x1, তো এক্স এর জায়গায় বসাও x1। এখানে বলা আছে y1, তাহলে ওয়াই এর জায়গায় বসাই দিবা y1। যেখানে যেখানে xy পাবা সেখানে xy1 y1 বসাই দিবা। এটা মানে তো সিদ্ধ করা।
আর উপরে রুট ওভার করে দিবা, সে সব কিছু এক পাশে আনবা, এনে রুট ওভার করবা। এটাকেই বলছিলাম সহজ কথায় যে রুট ওভার সিদ্ধ, শেষ, রুট ওভার সিদ্ধ করবা, শেষ। যেমন এখানে সেম কাহিনী, এই যে বিন্দু দেওয়া, তাহলে x1 y1 আছে, x আর y এর মান, এই যে x এর জায়গায় বসাবা, y এর জায়গায় বসাবা, এই যে x এর জায়গায় y এর জায়গায় কি, তাহলে কি লিখবা, রুট ওভার সিদ্ধ লিখি আমি, রুট ওভার সিদ্ধ। এই দেখো, তাহলে x এর জায়গায় বসাবো x1 স্কোয়ার, y এর জায়গায় বসাবো কত y1 স্কোয়ার যোগ 2g, তাহলে কি বসাবো এখানে x1, এখানে f আছে তাহলে কি লিখবো 2f, তাহলে লিখবো y1, তাহলে প্লাস c আছে, এটাই অ্যান্সার, রুট ওভার সিদ্ধ, শেষ। তার মানে এখানকার x1 আর y1টা বসাই দিব, তাইলে হয়ে যাবে। এটা আমাদের একটা জিনিস গেল। আর মূল বিন্দু থেকে যদি কোনো স্পর্শ দৈর্ঘ্য বের করতে বলে তাহলে রুট ওভার ধ্রুবক হবে, কারণ কি বুঝতে পারতেছো সব কিছু তো শূন্য শূন্য হয়ে যাবে, মূল বিন্দু মানে 0 0 না। তাহলে এই দুইটা কথা তুমি মনে রাখো। এটাকে আমি সহজভাবে তো কীভাবে মনে রাখতে বলছি তোমাকে, যে রুট ওভার সিদ্ধ, যে x1 y1 বিন্দুটা বসে সিদ্ধ করবা, উপরে রুট করে দিবা। এই কথাটা মনে রাখো, প্রত্যেকটা জিনিস তোমার কাজে লাগবে অঙ্কের সময় তখন সিকিউ করতে যাবা। মানে এখানে তোমাকে কথাটা বলছিল যে এত বিন্দু হতে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, তাহলে বিন্দু দেওয়া আছে, এই বিন্দুগুলো বসাই দাও এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায়, আর উপরে রুট ওভার করে দিবা। তাহলে রুট ওভার সিদ্ধ করে আসো, x1 এর মান কত 4, তাহলে এক্স এর জায়গায় বসাই দিবা হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার। তাহলে ওয়াই এর মান কত 5, তাহলে বসাবো কত 5 স্কোয়ার, সাথে কত আছে ওই পাশে 9, এই পাশে আনতে হবে সব কিছু, তাহলে হবে কত এই যেরকম যে 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 9, এবং সেটাগুলো আসে কত 4 রুট। সেম কাহিনী, এত বিন্দু হতে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকে ধরবো, তাহলে সেম কথা রুট ওভার সিদ্ধ করবো আমরা। তো দেখো কি আছে, এক্স এর মান কত -5, তাহলে কি লিখবো -5 স্কোয়ার বসাই দিলাম, ওয়াই এর মান কত আছে 4 স্কোয়ার বসাই দিলাম। ওকে, তারপর কি আছে -2x, সেটা বসাবো আমরা যে -2x, তাহলে 2 ইন্টু এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে -5, বসাও -5, তুমি সিদ্ধ করতে থাকবো, -4y আছে, তাহলে -4, ওয়াই এর মান কত, ওয়াই এর মানটাও 4, আর এখানে কি আছে +1 জাস্ট বসাই দিলাম, অ্যান্সার চলে আসছে কত 6। তাহলে এটাই বললাম যে রুট ওভার সিদ্ধ, এই কথাটা মনে রাখো, ঠিক আছে। স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বললে, আর সাধারণ যায় বের করতে বললে কি করছিলাম বলছিলাম, বিয়োগ করে দিবা, জাস্ট সমীকরণ দুটো বিয়োগ করে দিবা, একদম খাস বাংলা, দুটাকে সেম সেম বানিয়ে নিবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে যদি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে খালি বিয়োগ করে দিবা। স্পর্শকের সমীকরণ বলে ভাঙ্গা দিব, সেটা একটু দেখা দরকার। তো এখানে দেখো স্পর্শকের দৈর্ঘ্য অনেকগুলো এমসিকিউ আছে, আশা করি এখন একদম দুধ ভাত দিতে পারবা। যে এইটা কি আছে, বিন্দু দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে, রুট ওভার সিদ্ধ করে দেবা, শেষ। দেখো সেম, এত বিন্দু হতে এত বৃত্ত, তাহলে তুমি কি করবা, এইখানে একটা খেলা আছে ভাইয়া, খেলা আছে একটা, এখানে 2 আছে, কিন্তু তুমি সমীকরণটাকে আদর্শ বানায় নিতে হবে। এক্স স্কোয়ার কি হবে, তাহলে এরকম হবে 2 দিয়ে সবাইকে ভাগ, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স প্লাস -x না, 2 দিয়ে ভাগ করলে কত হবে -x/2, আসবে কত প্লাস 3/2y প্লাস কত হাফ, তাহলে সবাইকে আগে 2 দিয়ে ভাগ করে নিবা, এরপরে রুট ওভার সিদ্ধ। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে নিতে হবে, কিন্তু ভালো একটা ইনফরমেশন, হলে কিন্তু ভুল হবে। তুমি আগে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জাতীয় বানাই নিবা, 2 থাকুক 3 থাকুক ভাগ করে দাও, তারপরে রুট ওভার সিদ্ধ, মনে থাকবে। ওকে, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম। এখানে সেম, আগে রুট ওভার সিদ্ধ করা যাবে, আগে ভাগ করে নাও, ভাগ করলে কত আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবার সামনে কত -9, 2 দিয়ে ভাগ করার পরে এবার রুট ওভার সিদ্ধ লাগাও, শেষ। দেখছো এই যে এবার রুট ওভার সিদ্ধ করছে, শেষ। ওকে, আর এখানে ডাইরেক্ট রুট ওভার সিদ্ধ, কারণ তো এক্স এর মান ওয়াই এর মান 1 আছে, তারা নেই, পারা যাবে। সাধারণ যে কথা একটু আগে বলছিলাম, যে সাপোজ এই দুইটা বৃত্ত সমীকরণ দেওয়া আছে, বলছি সাধারণ যে সমীকরণ, খালি তুমি ওই সমীকরণ দুটাকে বিয়োগ করে দাও, 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই, শেষ অ্যান্সার। এটা কিন্তু বলছিলাম, তো একটা উদাহরণ হয়ে গেল আর কি। আচ্ছা, এটা গেল সাধারণ যে সমীকরণ, সেম বিয়োগ করে দিব। ওই যে বলছিলাম স্পর্শকের সমীকরণ, বলছিলাম না স্পর্শকের সমীকরণ ভাঙ্গা দিব, স্পর্শকের সমীকরণ বলে ভাঙ্গা দিব বলছিলাম, 10 ভাঙ্গা দিই, একটু ভাঙ্গা দিই, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম আছে, তুমি খালি মনে রাখবা ভাঙ্গাটা দিবা কিভাবে, তুমি খেয়াল করো, তুমি ভাঙ্গাটা দিবা এইভাবে, হ্যাঁ সুন্দর মতো লিখে রাখো, ভাঙ্গাটা দিবা কিভাবে, যে এক্স স্কোয়ার যেখানে পাবা সেটাকে ভাঙবা এইভাবে, এক্স ইন্টু x1, ওয়াই স্কোয়ার যেখানে পাবা সেখানে ভাঙবা হচ্ছে এইভাবে, ওয়াই ইন্টু y1, আর এক্স যেখানে পাবা সেটাকে ভাঙবা হচ্ছে এভাবে, এক্স প্লাস x1/2, ওয়াই যেখানে পাবা সেটাকে ভাঙবা হচ্ছে এভাবে, ওয়াই প্লাস y1/2। জাস্ট এই কয়েকটা কথা তোমাকে মনে রাখতে হবে, তাহলে স্পর্শকের সমীকরণ যে সমীকরণে দেওয়া থাকুক, এক্স স্কোয়ার পাইলে ভেঙে দাও, ওয়াই স্কোয়ার পাইলে ভেঙে দাও, এক্স পাইলে এমনি ভাঙবো, ওয়াই পাইলে এমনি ভাঙবো, শেষ, একদম ডিরেক্ট অ্যান্সার আসবে। ওই কথা লেখা আছে দেখো, সাপোজ এই যে সমীকরণটা কি বলছিলাম, এক্স স্কোয়ার আছে ভাঙবা কেমনে, এক্স ইন্টু x1, ওয়াই স্কোয়ার আছে ভাঙবা কেমনে, ওয়াই ইন্টু y1, আর এই স্কোয়ার তো কনস্ট্যান্ট, তো ওর মতোই থাকবে, শেষ। এখানে দেখো এই যে এই সমীকরণটা আছে, কি ভাঙবা, এক্স স্কোয়ারের জায়গায় এই যে ভাঙছো, ওয়াই স্কোয়ারের জায়গায় ভাঙছো, এক্স আছে 2g ঠিক মতোই লিখছি, আর এক্সকে ভাঙছি কিভাবে, এক্স প্লাস x1/2, এই যে এটাই বলছিলাম, ঠিক আছে। যেমন এখানে দেখো তোমাকে বলছে কি স্পর্শকের সমীকরণ বাইর করতে বলছে, এত বিন্দুতে, এটা অঙ্কই করি আসব না, এটা অঙ্কই করি।
বলছে এইচ, তাহলে বলছিলাম ভেঙে দিতে হবে, ভেঙে দিয়ে আসো। এক্স স্কোয়ারকে ভাঙবো কীভাবে? এভাবে এক্স ইন্টু এক্স ওয়ান, ওয়াই স্কোয়ারকে ভাঙবো কীভাবে? ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, আর -13 আছে এক পাশে নিয়ে আসি সমান 0। কিন্তু ভাই এক্স ওয়ান ওয়াই ওয়ান পাবো কই? এই যে দেওয়া থাকবে তো ভাইয়া 2,3 বিন্দুতে, তাহলে এই যে এক্স ওয়ানের মান কত 2, তাহলে বসাই দিচ্ছে তুমি এখানে কত 2x যোগ ওয়াই ওয়ানের মান কত 3, তাহলে কত 3y, আর -13 ইকুয়াল টু কত 0, শেষ। 2x + 3y - 13, এই যে অ্যান্সার চলে আসছে 2x + 3y - 13, বই পাশে গেলে ইকুয়াল টু 13। এখানেও সেম সমীকরণ দেওয়া আছে, এই যে সেই x1 y1 দেওয়া আছে, তো x1 y1টা দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে ভেঙে দিবা, শেষ। আশা করি এটাও বুঝে ফেলছো। দেখো এইটাই অনেকবার আসছে পরীক্ষায়, স্পর্শ সমীকরণ। দেখো এই একটা সমীকরণ দেওয়া বলছে এত বিন্দু স্পর্শকের সমীকরণ, তাহলে কি এটা x1 এর মান, এটা y1 এর মান, কি করবো? ভেঙে দিব, শেষ। x ইন্টু x1 প্লাস y ইন্টু y1, অ্যান্সার। এই দেখো মানটা বসাও, হয়ে গেল। সেম একই রকম দেখো, সেম এত বৃত্তের এত বিন্দু স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ বললেই ভাঙিয়ে দিব। তাহলে এই জন্যই শিখে রাখছিলাম তোমাকে যে এইটুকু কথা তোমার অনেক হেল্প করবে, পরীক্ষার সময় অনেক হেল্প করবে, মনে রাখতে হেল্প করবে আর কি। এই যেটুকু কথা স্পর্শক সমীকরণ বলে ভাঙিয়ে দিব। স্পর্শকের দৈর্ঘ্য বললে কি হবে? যে √, সিদ্ধ। আর সাধারণ যা বললে কি করবো? দুটা খালি বিয়োগ করে দেবো, শেষ। এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? তো আশা করি এটা আমরা বুঝতে পারছি কীরকমভাবে আমাদের এখান থেকে আসবে, ঠিক আছে? এই ছিল জিনিস আমাদের। লাস্ট আমরা জিনিসের দিকে চলে আসছি। এমসিকিউর মধ্যে আরও প্রয়োজন হয় যে বৃত্তের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান। তোমাকে কি বলবে যে ভাইয়া এই যে একটা সমীকরণ বলছে, এই বৃত্তের সমীকরণে এই বিন্দুটা কোথায় অবস্থিত? এই বিন্দুটা কি বৃত্তের মধ্যে অবস্থিত, বৃত্তের বাইরে অবস্থিত, নাকি বৃত্তের পৃষ্ঠে অবস্থিত? কোথায়? ভিতরে, বাইরে, পৃষ্ঠে কোথায় অবস্থিত? তো সেই ক্ষেত্রে আমরা কি করব? নিয়ম আগের মতো যদি এরকম আলাদা ঝালা থাকে, আমরা এটাকে আগে নর্মাল বানাই নিব। এই যে বানাই নিলাম আমরা নর্মাল, প্রথম কাজ। এখন তুমি বিন্দুটা বসাই দেবো, তোমাকে বলছে 3,1 বিন্দুটা কোথায় অবস্থিত। তো তুমি 3,1 বিন্দুটা বসাও, এর মধ্যে এই যে বসাইলা, এই যে বসায় তুমি দেখলাম মানটা নেগেটিভ আসছে। নেগেটিভ মানে ভিতরে অবস্থিত, এই কথা মনে রাখবা। যদি দেখো মানটা 0 আসছে, তাহলে 0 আসলে বৃত্তের উপরে অবস্থান করবে, 0 আসলে। আর যদি পজিটিভ আসে তাহলে কী হবে? বৃত্তের বাইরে অবস্থান করবে। তাহলে কি হবে? যে যদি মানটা এই মানটা বসানোর পর যদি 0 আসে, 0 আসা মানে কি? তাহলে বৃত্তের উপরে। যদি পজিটিভ আসে তাহলে কি 0 থেকে যদি বড় আসে, হ্যাঁ, যদি বড় আসে মানটা তাহলে কী হবে? যে পজিটিভ আসলে কী হবে? বৃত্তের বাইরে। আর নেগেটিভ আসলে কী হবে? বৃত্তের ভিতরে অবস্থান করবে। তার মানে তুমি জাস্ট করবা কি? বিন্দুটা বসাই দিবা, সিদ্ধ করে দিবা। বিন্দুটা বসে সিদ্ধ করবা। যদি সিদ্ধ করে 0 আসে বৃত্তের উপরে, পরিধির উপরে। যদি সিদ্ধ করার পর মাইনাস আসে তাহলে কী হবে? ভিতরে। যদি প্লাস আসে তাহলে কী হবে? বৃত্তের বাইরে অবস্থান করতেছে। এইভাবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, ওকে? আরেকটা জিনিস হচ্ছে, দুইটা বৃত্তকে স্পর্শ করার শর্ত একটু দেখে রাখতে পারো। যদি দুইটা বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করে, এটা সৃজনশীলের মধ্যে কাজে লাগে। দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করা মানে কি? এই যেভাবে এমনি স্পর্শ করে, তাহলে এই যে স্পর্শ বিন্দু যে মানা, এই যে কেন্দ্রদ্বয় ছিল, এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধের যোগফলের সমান। তাহলে C1 C2 = R1 + R2, মানে এরকম। এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে কি? এই ব্যাসার্ধের যোগফলের সমান, শেষ। তাহলে C1 C2 = R1 + R2। আর যদি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে স্পর্শক কয়টা পাওয়া যায়? 3টা স্পর্শক পাওয়া যায়। এখানে একটা, এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, 3টা স্পর্শক পাওয়া যায়। মুখস্থ রাখবা, সাধারণ স্পর্শক। এই সাধারণ স্পর্শক। অন্তস্থভাবে স্পর্শ করলে কি হয়? এই দুইটা কথা তোমাকে মুখস্থ রাখতে হবে, যে কেন্দ্রদের দূরত্ব তখন কি হয়? যে ব্যাসার্ধের বিয়োগফলের সমান হয়। আর বহিস্থভাবে করলে কি হয়েছিল? যোগফলের সমান হয়েছিল, মনে আছে? যে ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হয়েছিল। আর তখন সাধারণ স্পর্শক কয়টা পাওয়া যায়? যে একটা পাওয়া যায়। এটা মুখস্থ রাখবা, কয়টা সাধারণ স্পর্শক পাওয়া যায়। সে একইভাবে যদি পরস্পর সেভ করে, তাহলে এই মানটা এরকম বড় হয়, এরকম বড় হয়। সাধারণ স্পর্শক কয়টা? এগুলো মুখস্থ। কয়টা সাধারণ স্পর্শক, কেমনে কেমনে সেভ করলে সাধারণ স্পর্শক কয়টা, এটা হচ্ছে মুখস্থ। এখানে ছোট একটা অঙ্ক দেওয়া আছে, দেখো কি বলছে। যে এত এবং এত বৃত্তটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে সি এর মান কত? তুমি আগেই শিখছো বহিস্থভাবে স্পর্শ করা মানে কি? যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান কি হবে? এই C1 এই C2 সমান কি হবে? R1 + R2 হবে, শেষ। এটি, হ্যাঁ। তাহলে আমরা কি করলাম? এই যে একটা বৃত্ত, আর এই বৃত্তের ব্যাসার্ধ কত পাইছি আমি? এই যে 3 R², R মান 3, আর কেন্দ্র কত? 0 0। এই বৃত্তটার কেন্দ্র পাইছি আমি কত? এই দেখো এত। আর ব্যাসার্ধ পাইছি কত? এই যে হচ্ছে এই যে এরকম একটা পাইছি। তাহলে নিয়ম ছিল কি? কেন্দ্রদ্বয়ের দূরত্ব। তো এই দুইটা বিন্দুর দূরত্ব, তো দূরত্বের সূত্র আমরা জানি √(x - x2) + y - y2) সমান কি হবে? এই ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হবে। এই যে ব্যাসার্ধদ্বয়ের যোগফল লিখছি আমি, R1 R2, এই যে লিখছি এটা। মান বসাও, হিসাব করলে চলে আসছে C এর মান 21। পরীক্ষায় এগুলো খালি আমাদের মানে এমসিকিউ না, রিটেনে আসে এই অঙ্কগুলো, কতে চলে আসতে পারে, খতে চলে আসতে পারে, হ্যাঁ। এই হচ্ছে আমাদের এখানকার জিনিসপাতি ছিল। তো আশা করি এটুকু আমরা এখান থেকে বুঝতে পারছি, ঠিক আছে? তো আমরা এরপরে হচ্ছে এখান থেকে ডিরেক্ট সিকিউ টাইপ দেখবো, যে এই প্রত্যেকটা কথা দেখো কী কী ছিল। যে তোমার একটা বৃত্তের থেকে কীভাবে তুমি বৃত্ত কীভাবে চিনবা,
তারপর হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, আদর্শ সমীকরণ, তারপর হচ্ছে বৃত্তের কেন্দ্র কেমনে বের করব, ব্যাসার্ধ কেমনে বের করব, খণ্ডিতাংশের দৈর্ঘ্য, তারপর হচ্ছে আমরা দেখছিলাম কি স্পর্শ যেগুলো স্পর্শবিন্দুর স্থানাঙ্ক, তারপরে উভয় অক্ষকে স্পর্শ করলে কী কী শর্ত, বৃত্তের সমীকরণ, কেন্দ্র ব্যাসার্ধ থাকলে সমীকরণ, তারপরে যদি একটা বৃত্তকে ছেদ করে তাহলে সমীকরণ, বৃত্ত একটা সরলরেখা দিয়ে ছেদ করলে ওই দুটো ছেদ বিন্দুগুলো বৃত্তের সমীকরণ, তারপরে বৃত্তর কেন্দ্র দেওয়া আছে আর স্পর্শকের সমীকরণ দেওয়া আছে তাহলে বৃত্তের সমীকরণ, তারপরে একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্তবিন্দু আছে তাহলে বৃত্তের সমীকরণ, বৃত্তের স্পর্শক, বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য, মানে সাধারণ জ্যায় বা স্পর্শকের দৈর্ঘ্য, হ্যাঁ, তারপরে যে অন্তস্থভাবে স্পর্শ করা, বহিস্থভাবে স্পর্শ করা, প্রত্যেকটা ইনফরমেশন তোমার মাথায় সেট থাকতে হবে। আর এমসিকিউ এইগুলা দিয়ে আসবে যেরকম দেখাইলাম। এখন আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কীভাবে এগুলোকে আমরা একদম একসাথে করে এসপিকিউয়ে আমরা এই জিনিসগুলো কাজে লাগাবো, কীভাবে সলভ করবো। ঠিক আছে, তো আশা করি এইটুকু বোঝা গেছে, এবং খালি বুঝলে হবে না, এইটুকু তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। কেউ যদি থাকো যে ভাই আমি জীবনে বৃত্ত পড়ি নেই, সে এবার এই জিনিসটুকু কয়েকবার দেখো, মাথায় ভালো মতো গেঁথে নাও, নিজে কয়েকবার করো। হ্যাঁ, এমন যদি ভাবো যে আমি খালি একটা ক্লাস দেখবো সব পারবো, নট দ্যাট। ম্যাথ আসলে আসলে এরকম পারার জিনিস না, ম্যাথ তোমার ভিতর থেকে আসলে পারতে হবে আসলে। হ্যাঁ, ম্যাথের ক্যালকুলেশন, ম্যাথকে আসলে বোঝার চেষ্টা করা, তুমি যখন সকল ইনফরমেশন তোমার ক্লিয়ার, এবার তুমি আস্তে আস্তে ধরার চেষ্টা করবো ওরা কী কথা বলছে। আমরা নাকি তো ওই উদ্দীপকটাই ধরতে আমাদের কষ্ট হয়ে যায়, তো ওটাকেই তোমাকে ধরতে হবে। তুমি ভালো ধরতে পারবো কখন, এই প্রত্যেকটা ইনফরমেশন মাথার মধ্যে একদম মনে করো কিলবিল করতেছে, ধাপ ধাপ তোমার মনে আসতেছে, তখন তুমি প্রশ্ন দেখলে তোমার মাথায় আসবে ও এইটা। তো এটাই দরকার আসলে, এই জন্য তুমি একটু প্র্যাকটিস করো, বারবার করো, একই অঙ্ক বারবার করো, বারবার করে দেখবা যে হ্যাঁ মাথা আমার তখন ঢুকবে আর কি। যারা একদম প্রথমবার করতেছো বারবার করার চেষ্টা করো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।